হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যেই মুভিটা এক্সপ্লেইন করব, আশা করি মুভিটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। একটি সুন্দরী মেয়ে অনেক পপুলার অ্যাক্টর ছিল, কিন্তু তার লাইফে এমন কিছু ঘটনা ঘটে যার কারণে সে মেয়েদের চাকরি করতে বাধ্য হয়। সাথে সে ওভার ইটিং করার কারণে অনেক ফ্যাটি গার্ল হয়ে যায়। ভুল করে সে একজন রিচ সিওর বাসায় কাজ নেয়। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ড্রামা। মুভির শুরুতে আমরা তংসু নামের একজন মেয়েকে দেখতে পাই, যাকে দেখে হয়তো আপনাদের মনে হতে পারে যে সে ফুড ডেলিভারি দেয়। আসলেই সে একজন ফুড ডেলিভারি ম্যান ছিল। সে ফুড ডেলিভারি দেওয়ার জন্য একটি বাসায় যায়। বাসায় যাওয়ার রাস্তায় সে কিছু পিকচার দেখতে পায় এবং ছিঁড়ে ওইগুলো তার হাতে নিয়ে নেয়। কিন্তু হাতে নেওয়ার সময় একটি ছেলের মুখে গিয়ে পড়ে। ছেলেটিও ওই আইডলদের অনেক পছন্দ করত, যার কারণে সে ওই পিকচারটিকে ফোল্ড করে তার পকেটে নিয়ে চলে যায়। অন্যদিকে আমাদের তিয়াংসুকে দেখানো হয়, যে কিনা একটি শপের বাইরে ওয়েট করছিল। এই শপে আজ তাদের ফেভারিট একজন অ্যাক্টরের প্রোডাক্ট রিলিজ হবে। এখানে আমরা এমনটাই বোঝাই যে কোনো অ্যাক্টরের যদি কোনো প্রোডাক্ট রিলিজ হয়, এগুলো খুব কম পরিমাণে রিলিজ হয়, যার কারণে সবাই এটা কেনার জন্য বা নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে। এখানে আমরা তিয়াংসুকেও দেখতে পাই, যে কিনা এইগুলো নেওয়ার জন্য হুমড়ি খেয়ে এসে পড়েছিল। সে অনেকগুলো নেওয়ার চেষ্টা করে, কিন্তু লাস্টে তার ব্যাগে একটাও থাকে না, কারণ তার ব্যাগ থেকে অন্য মানুষগুলো নিয়ে যাচ্ছিল। এখানে সে মনে মনে ভাবে যে আমার লাক কখনোই ভালো হবে না। সে মল থেকে বেরিয়ে তিয়ানসি এবং ম্যাংম্যাংকে দেখতে পায়। তাদেরকে একসাথে দেখে তার অনেক বেশি খারাপ লাগে। ত্যাংসু তাদেরকে দেখে বলে যে ত্যাংসি এবং ম্যাংম্যাং একসাথে কেন, তাদের মধ্যে আসলে কি সম্পর্ক। এখানে দেখতে পাই যে তারা দুজন হাত ধরেছিল, আর তাদেরকে যখন মিডিয়া প্রশ্ন করছিল তারা খুব সুন্দর করে উত্তর দিচ্ছিল, কারণ কিছুদিনের মধ্যেই তাদের একটি গান রিলিজ হতে চলেছে। তারা একসাথে একটি গান করেছে, ওইটার জন্যই তারা এত রিপোর্টারের কাছে ইন্টারভিউ দিচ্ছিল। তাদেরকে রিপোর্টার পার্সোনাল প্রশ্ন করলে তারা অ্যাভয়েড করে চলে যায়। অন্যদিকে আমরা তিয়ানসিকে দেখতে পাই, যে কিনা অনেক আপসেট ছিল, কারণ তাদের একসাথে দেখে তার অনেক খারাপ লাগছিল। তিয়ানসি আমাদেরকে বলে, চলুন আপনাদের আমার অতীত সম্পর্কে কিছু জানিয়ে রাখি। এখানে আমরা দেখতে পাই যে সে একটি ফেমাস অ্যাক্টর ছিল, তার পিছনে অনেক মানুষ থাকতো, কিন্তু তার একটি স্ক্যান্ডাল ভাইরাল হয়ে যাওয়ায় সে অনেকটাই ঘাবড়ে যায়। তাকে মিডিয়ার লোকেরা প্রশ্ন করতে শুরু করে যে তোমার কি কোনো ডাইরেক্টরের সাথে রিলেশন আছে। তার নামে এমনটা চড়ানো হয় যে তার অনেকগুলো ডাইরেক্টরের সাথে রিলেশন আছে, কিন্তু ডাইরেক্টর তাকে অনেক বকাঝকা করে যে তুমি এইসব মিডিয়ার সামনে মুখ খুলতে গেলে কেন, তোমার রিলেশন নেই। এই বিষয়ে কিছুক্ষণ মুখ বন্ধ রাখলে অনেক ভালো হতো। কিন্তু এখানে আমরা দেখতে পাই তিয়াংসু বলতে থাকে যে আমার যেহেতু কোনো রিলেশন নাই, তাহলে আমি মিথ্যা কথা বলবো কেন। এখানে আমরা ম্যাংম্যাংকে দেখতে পাই, যে কিনা তার টিমের মেম্বার হিসাবে কাজ করতো। ম্যাংম্যাং তাকে বলে যে প্লিজ তুমি শান্ত হও, তুমি এইসব নিয়ে আর চিন্তা করো না। তুমি যদি এইসব বিষয়ে কথা না বলো তাহলে এটা আর বেশি ভাইরাল হবে না। তুমি যত কম কথা বলবে এটাই তোমার জন্য ভালো হবে। অন্যদিকে আমরা তিয়াংসিকে দেখতে পাই, যে কিনা টেনশনের কারণে প্রচুর খাবার খাওয়া শুরু করতে থাকে। সে এত পরিমাণে খাবার খায় যে এই পর্যায়ে সে মোটা হয়ে যায়, আর এত বেশি মোটা হয় যে তাকে অনেকেই দেখে চিনতে পারে না যে সে এত বড় একজন সেলিব্রিটি বা অ্যাক্টর ছিল। এখানে তার প্রচুর মন খারাপ হয়। তখন তার ফার্স্ট ডেলিভারি চলে আসে, যার কারণে সে ডেলিভারি নিয়ে একটি বাসায় যায়। বাসায় যাওয়ার পর আমরা দেখতে পাই যে বাসায় কেউ ছিল না। সে অনেকক্ষণ বেল বাজানোর পরও বাসার দরজা কেউ খুলছিল না। তখন সে খেয়াল করে যে বাসার দরজাটা খোলাই আছে, যার কারণে সে বাসায় চলে যায়। বাসায় গিয়ে সে বাসার মালিককে খুঁজতে শুরু করে, কিন্তু খুঁজতে পায় না। সে ধীরে ধীরে একটু ভিতরে চলে যায়। ভিতরের দিকে যাওয়ার সাথে সাথে ব্যাগটি চিরে সব খাবার নিচে পড়ে যায়। খাবারগুলো পড়ে যাওয়ার কারণে সে সবগুলোকেও তুলতে শুরু করে আর তুলে সাজিয়ে রাখতে শুরু করে। এক পর্যায়ে সে একটি খাবার নিচ থেকে উঠায় আর বলে যে এই খাবারটা তো নিচে পড়ে গিয়েছিল, এটা তো আমার জন্য রাখা ঠিক হবে না। আবার বলে যে রেখে দেই, এটা তো আমি খেতেও পারবো না। সে আবার চিন্তা করে এটা ময়লা বড়ানো খাবার, যদি কাস্টমার দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে। ক্যান্টিনে থাকা লোকটি বলতে থাকে যে খাবারটা খেয়ে নাও, নষ্ট করো না, খাবার অপচয় করা ভালো না। তখন সে চিন্তায় পড়ে যায় যে খাবারটি সে কি করবে। এক পর্যায়ে এসে সে খাবার খেতে শুরু করে। যেহেতু সে অনেক ক্ষুধার্ত ছিল, যার কারণে সে একে একে সবগুলো খাবার খেতে শুরু করে। এক পর্যায়ে সে সব কিছু শেষ করে দেয়। সব খাবারগুলো সে যখন শেষ করে দেয়, তখন আমরা দেখতে পাই ওই পোস্টারটি তাকে আবার বলছিল যে তুমি সব খাবার খেয়ে নিয়েছো, এখন তুমি তোমার কাস্টমারকে কি জবাব দিবে, আর তুমি এটার বিল বাপ কিভাবে পে করবে। এটা দেখে সে অনেকটাই ঘাবড়ে যায়। সে একটি কাগজে তার ফোন নাম্বার এবং লিখে রেখে যায় যে আমি আপনার টাকাটা খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দিব। তখনই আমরা দেখতে পাই যে একটি লোককে দেখতে পাই, যে কিনা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তখন তিয়াংসু তার সাথে ধাক্কা খেয়ে নেয়, আর এখানে আমরা জানতে পারি সে ছিল এই বাসার ওনার। তার
তার নাম ছিল হং। ত্যাংসু তাকে দেখে চিৎকার করে আর সে ধীরে ধীরে তার দিকে তাকাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তাংসু নিজেকে সামলে নেয়, কিন্তু হং বলে যে তুমি তোমার কাপড়ের নিচে কি লুকিয়ে রেখেছ। কিন্তু তাংসু বলে যে আমি কোনো কিছুই লুকাইনি। সে আসলে তার পেট দেখে এইসব বলছিল, কারণ তার পেট অনেকটাই ফুলা ছিল, বা যার কারণে হং মনে করে সে হয়তো তার পেটের ভিতরে কোনো কিছু লুকিয়েছে। কিন্তু ত্যাংসু বলে যে আমি কোনো কিছুই লুকাইনি, আপনার কোথাও ভুল হয়েছে, এটা আমার পেট। অন্যদিকে আমরা দেখতে পাই যে বলেছে আমি খাবারগুলো খেয়ে নিয়েছি, আমি এটা বিল আপনাকে পেড করে দিব। তখন হং বলে যে তুমি আমার খাবারটা যে কিন্তু খেয়ে নিয়েছো, তাহলে তুমি আমাকে এখন খাবার বানিয়ে দাও, না হয় আমি কি খাবো। তখন ত্যাংসু রাজি হয়ে যায়, সে বলে সমস্যা নেই, আমি খাবার বানিয়ে দিব। হং ত্যাংসুকে কিছু খাবারের নাম বলে আর ত্যাংসু চলে যায় খাবার বানানোর জন্য। হং তার জন্য অপেক্ষা করতে শুরু করে। সে মনে করে হয়তো তার সামনে এখন অনেক সুস্বাদু খাবার এসে রেডি হয়ে যাবে। সে অনেক এক্সাইটেড থাকে খাবার খাওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাই যে ত্যাংসু একটি নর্মাল ডিশ তার জন্য নিয়ে এসেছিল, সাথে নুডলস আর স্যুপ বানিয়েছিল। এটা দেখার পর সে অনেকটাই অবাক হয়ে যায়। ত্যাংসু বলে আমি জানি আপনি আমাকে যেগুলো বানাতে বলেছেন ওইগুলো আমি বানাতে পারিনি, কিন্তু এই খাবারটা আপনি একবার টেস্ট করে দেখুন, আপনার কাছে অনেক ভালো লাগবে। তখন আমরা ইয়ংকে দেখতে পাই, সে খাবারগুলো খায় আর খাবার খাওয়ার পর সে মনে মনে বলতে থাকে যে খাবারগুলো তো অনেক টেস্টি, কিন্তু তাকে বলা যাবে না, না হয় সে মাথায় উঠে নাচবে। যার কারণে সে বলে খাবারগুলো মোটামুটি ভালো হয়েছে, সমস্যা নেই, চলবে। তখন ত্যাংসু বলে যে আপনার এই টি শার্টটা খারাপ হয়ে গিয়েছে, আমি কি এটা ধুয়ে দিতে পারি। তখন সে বলে এখানে ওয়াশিং মেশিন আছে, তুমি চাইলে কাপড়টা ধুয়ে রাখতে পারো। অন্যদিকে আমরা হংকে দেখতে পাই যে কিনা অনেক দিন পর বাসার খাবার খাচ্ছিল, যার কারণে সে খুব তাড়াতাড়ি খাবারগুলো শেষ করে দেয় আর সে অনেক মজা করে খাবারগুলো খেতে শুরু করে। অন্যদিকে আমরা ত্যাংসুকে দেখতে পাই যে কিনা ওয়াশিং মেশিনের কাছে এসে অবাক হয়ে যায়, কারণ এখানে অনেকগুলো কাপড় ছিল। ওই কাপড়ের মধ্যে থেকে সে ওই ফোল্ড করা পিকচারটি পেয়ে যায়। এই পিকচারটির কথা শুনে আমরা হংকে দেখতে পাই যে কিনা চলে আসে আর এই পেপারটি নিয়ে চলে যায়, বলে এটা আমার জরুরি পেপার, এটাকে তোমাকে লাড়তে কে বলেছে। তখন আমরা দেখতে পাই যে সে বলে যে আমি তো এটা নিচে কুড়িয়ে পেয়েছি, যার কারণে আমি এটা নিয়েছি, না হয় নিতাম না। তখন সে বলে যে আপনার এই সবগুলো কাপড়কে আমি ধুয়ে দিতে পারি। তখন হং বলে সমস্যা নেই, ধুয়ে দিও। হং বলে মেয়েটি তো অনেক ভালো, কিন্তু তাকে দিয়ে বিনামূল্যে কাজ করানো যাবে না, তাকে টাকা দিতে হবে। যার কারণে হং বলে যে তুমি এর বিনিময়ে কত টাকা নিবে। তখন সে বলে যে আমার কোনো টাকার প্রয়োজন নেই, আপনাকে কোনো টাকা দিতে হবে না। হং অনেক জোরাজুরি করলে ত্যাংসু বলে যে আমাকে 5 ইউরো দিয়ে দিন, তাহলেই হবে। তখন হং বলে যে 5 ইউরো না, আমি তোমাকে 50 ইউরো দিয়ে দিব। তখন এটা শোনার পর সে অবাক হয়ে যায়। আমি তোমাকে 50 ইউরো দিব, ঠিক আছে, যার ফলে তোমাকে এই কাপড়গুলো আয়রন করে সুন্দর করে রেখে যেতে হবে। তখন এখানে সে বলে যে আয়রন করতে সব কাজ করতে আমার 1 ঘন্টা সময় চলে যাবে। তখন সে বলে $100 নিয়ে নিও, সমস্যা নাই। এদিকে আমরা দেখতে পাই সোফায় বসে ম্যাংম্যাংয়ের পিকচার কাটে, কিন্তু পিকচারটা কিছুটা বাঁকা ছিল। তখন সে প্রশ্ন করে তাইসুনকে যে সব কিছু কি আয়রন করা যায়। তখন তাইসুন বলে অবশ্যই আয়রন করা যায়, আপনি যে কোনো কিছু চাইলেই আয়রন করতে পারবেন। এখানে আমরা দেখতে পাই যে সে সব কিছু আয়রনের কথা বলেছে আর সে দ্রুত চলে গিয়েছে এই পিকচারটাকে আয়রন করার জন্য। পিকচার আয়রন করার কারণে ভালো হওয়া তো দূরের কথা, অনেক বেশি খারাপ হয়ে যায়। তখন সে চিৎকার দিয়ে ওঠে। চিৎকার শুনে তাইসুন দৌড়ে চলে আসে। তখন হং বলে যে তুমি না বলেছিলে সব কিছু আয়রন করা যায়। তখন তাইসুন বলে যে আমি তো তোমাকে ফটো আয়রন করার কথা বলিনি, আমি তো জাস্ট কাপড় আয়রন করার কথা বলেছি। তখন সে ম্যাংম্যাংয়ের পিকচারটা দেখে যায় আর তার অনেক বেশি মন খারাপ হয়, কারণ সেও তো তাদের সাথেই কাজ করতো, কিন্তু তাকে এখন কেউই চিনে না, কিন্তু ম্যাংম্যাংকে সবাই চিনে। তাইসুন বলে তুমি কি ম্যাংম্যাংয়ের ফ্রেন্ড। তখন সে বলে না তেমন কিছু না, তুমি এখান থেকে চলে যাও কাজ শেষ করে। এদিকে আমরা তাইসুনকে দেখতে পাই যে কিনা কাজ শেষ করে রুমে কাপড় রাখার জন্য যায়। সে একটি অন্ধকার রুমে প্রবেশ করে আর এখানে অনেক বেশি ম্যাংম্যাংয়ের পিকচার দেখতে পায় আর তার পিকচারে সে অনেকগুলো পিন গাড়া দেখতে পায়। এটা দেখে সে অশক খেয়ে যায়, কারণ সে মনে মনে ভাবে যে এই ছেলেটি আমাকে কেন দেখতে পারে না বা কেন পছন্দ করে না। তখন আমরা দেখতে পাই যে সেখানে হং চলে আসে আর তাকে বলে তুমি এখানে কি করছো। তখন তাইসুন বলে যে আমি এখানে ভুল করে চলে এসেছি, আসলে আমি জানতাম না এটা তোমার রুম। তখন তাইসুন বলে যে তুমি তাইসুনকে কেন পছন্দ করো না। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। হং বলে একদিন আমি শ্যুটের জন্য আমার অফিসে যাচ্ছিলাম, তখন লিফটে ওই তাইসুন নামের মেয়েটিও ওঠে, কিন্তু সে আমার উপর চিপস ফেলে দেয়। সে এগুলো পরিষ্কার করতে থাকে, কিন্তু সে অনেক বেশি ফেটি তাকায়, তাকে আমার একদম পছন্দ হয় না। আর আমি তখনই তাকে রিজেক্ট করে দেই, বলি তোমার
আমার থেকে অনেক হট আর সুন্দরী মেয়ে আছে ফটোশ্যুটের জন্য। এই ফটোশ্যুটের জন্য তোমাকে পারফেক্টলি মানাবে না, কারণ তুমি অনেক ফেটি। তুমি যেভাবে ফেটি হতে যাচ্ছ তোমার জনপ্রিয়তা দিন দিন কমে যাবে। এইভাবে সে অপমান করে তাড়িয়ে দেয় তাইসুনকে। তাইসুন এখানে ইগো দেখিয়ে চলে যায়। এখানে হংকে দেখতে পাই যে সে বলে এই জন্যই আমি ওই তাইসুন মেয়েটাকে পছন্দ করি না। এটা শোনার পর তাইসুনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে মনে মনে চিন্তা করতে থাকে যে হং হচ্ছে ডেভিল, আর হং যদি জানতে পারে যে সেই তাইসুন তাহলে তাকে একবারেই মেরে ফেলে দিবে। এইসব ইমাজিন করতে করতে সে ভয়ে চিৎকার করতে শুরু করে। তখন হং বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে হেট করি না, আমি ওই মেয়েটিকে হেট করি। তখন তাইসুন বলে যে সমস্যা নেই, আমি আপনার সব কাজ করে দিয়েছি, এখন আমি এখান থেকে চলে যাই। এটা বলে সে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে যখন সে বলে যে তুমি টাকা নিবে না, তখন তাইসুন বলে যে না, আমার টাকার কোনো প্রয়োজন নেই। তাইসুন দৌড়ে যাওয়ার সময় ফুলের টপ পরে ভেঙে যায়, আর ফুলের টপ ভাঙতে দেখে সে অনেকটাই কষ্ট পেয়ে যায়। বলে যে আমি একের পর এক ভুল করেই যাচ্ছি আজকে। তখন সে মাফ চায় হংয়ের কাছে, কিন্তু হং বলে সমস্যা নেই, এটা তুমি আমাকে জোড়া লাগিয়ে এনে দিও। তখন তাইসুন মনে মনে ভাবে যে এটা আমি কিভাবে তাকে ফেরত দিব আর জোড়া লাগিয়ে বা এনে দিব। হং তাকে চিন্তা করতে নিষেধ করে আর তাকে আশ্বাস দেয় যে কোনো কিছুই হবে না, সে এটা নিয়ে কোনো ঝামেলা করবে না। তাইসুন বলে যে আমি তোমাকে এটা ফেরত দিয়ে দিব। তাইসুন একটি পুরাতন দোকানে যায় যেখানে এইগুলো রিপেয়ার করে থাকে। তারা বলে যে এটা একটা অ্যান্টিক পিস, এটার তৃতীয় পিস আপনি কোথাও পাবেন না, আর এটার মূল্য দিতে গেলে আপনাকে অনেক টাকা দিতে হবে, এটা রিপেয়ার করানো সম্ভব না। তাইসুন এসব শুনে চিন্তায় পড়ে যায়, কারণ সে তো 3 বেলা খাবার জোটানোই কষ্টের ছিল। অন্যদিকে আমরা হংকে দেখতে পাই যে কিনা তার ফ্রেন্ড একজনের সাথে কথা বলছিল। সে তার একজন কাজের লোকের প্রয়োজন এইসব বলছিল, আর বলে আমি একজন কাজের লোক পেয়ে গিয়েছি। অন্যদিকে আমরা তাইসুনকে দেখতে পাই যে কিনা এটা জোড়া লাগানোর চেষ্টা করছিল। সে মনে মনে ভাবে এটার টাকা পেড করতে গেলে আমার সারা জীবন লেগে যাবে, কিন্তু আমি পেড করতে পারবো না। তখন আমরা দেখতে পাই বাড়ির মালিক চলে আসে তার কাছ থেকে বাসা ভাড়া নেওয়ার জন্য, কিন্তু সে বাসা ভাড়াটা পেড করতে চেয়েও যায় না। সে বলে এটা দিয়ে আমি ওই অ্যান্টিক পিসটা কিনে দিব। তাইসুন চলে যায় হংয়ের বাসায়। তাইসুন হংকে বলে যে আমি এটা হয়তো অনেক দিন লেগে যাবে, কিন্তু ফেরত দিতে পারবো না, আর এটা আমি রিপেয়ারও করতে পারিনি, কিন্তু আমার কাছে একটি বুদ্ধি আছে, আমি মাসে মাসে আপনাকে এত টাকা করে দিয়ে দিব। তখন হং বলে তুমি আমাকে যে অ্যামাউন্টে টাকাটা দিয়েছো এটা যদি তুমি আমাকে 10-15 বছর দিতে থাকো তারপরও তোমার এই ঋণ শোধ হবে না। তখন তাইসুন অনেকটাই অবাক হয়ে যায়, আর তার মনে মনে অনেকগুলো চিন্তা কাজ করতে থাকে। এখানে আমরা দেখতে পাই যে হং মনে মনে ভাবছিল যে তোমাকে আমি আমার বাসার মেড হিসাবে রেখে দিব, কারণ তুমি অনেক মজার খাবার বানাও। তখন আমরা দেখতে পাই যে সে একটি উইল পেপার বানায় যেখানে সে লেখে যে তুমি আমার বাসার সব কাজ করে দিবে, আমার জন্য রান্না করা, কাপড় ধোয়া, আমার বাসা বাড়ি পরিষ্কার রাখা, এইসব কাজ তুমি করে নিবে, তাহলে আমি তোমাকে এত ডলার করে দিব। ডলারের কথা শুনে অনেকটাই চমকে যায় তাইসুন, কারণ সে এত টাকা পাবে কাজের জন্য সে কখনো চিন্তা করতেই পারেনি। হং বলে তুমি যদি আমার বাসায় কাজ করো তাহলে তোমার 4 থেকে 5 মাস সময় ব্যয় হবে আমার ওই অ্যান্টিক পিসের টাকাটা ম্যানেজ করতে। এটা শোনার পর রাজি হয়ে যায় তাইসুন, আর সে ওই পেপারগুলো পড়তে শুরু করে। হং বলে যে তুমি আমার বাসায় খাবার খাবে, আমার বাসায় থাকবে, তোমার যদি ড্রেস আপ প্রয়োজন হয় সব কিছু আমি তোমাকে দিয়ে দিব, তোমার জাস্ট আমার খেয়াল রাখতে হবে। তাইসুন কোনো কিছু চিন্তা না করে সে সাইন করতে যায়। তখন তার মনে হয়ে যায় যে সে যদি তাইসুন লিখে তাহলে সে তাকে চিনেও ফেলতে পারে, বা তার এই নামটি পছন্দ নাও হতে পারে। সে তার নাম সুতেং লেখে। হং মনে মনে ভাবতে শুরু করে আমি তো তাইসুন একদমই পছন্দ করি না, সুতেং নামটাও একটু কীরকম লাগছে, যার কারণে সে তার নাম রেখে দেয়, চুপিসু রেখে দেয়। এখন থেকে আমরা তাইসুনকে চুপিসু বলেই ডাকবো। হং এই পেপারটিতে সাইন করে দেয়। চুপিসু তার পেপারটি পড়তে শুরু করে। পেপার পড়ে সে হাসতে শুরু করে আর বলে তুমি কি হং ইউন যে কিনা টাইম এন্টারটেনমেন্টের সিও? তখন হং বলে যে হ্যাঁ, আমি টাইম এন্টারটেনমেন্টের সিও। এখানে আমরা দেখতে পাই যে চুপিসু মনে মনে বলছিল যে আমি যে কোম্পানির জন্য কাজ করতাম ওই কোম্পানির সিও হচ্ছে হং, আর আমি হংকে আগে থেকেই চিনতাম। এখানে আমরা দেখতে পাই যে চুপিসু হংয়ের জন্য খুব মজার মজার খাবার রেডি করে, তার অনেক যত্ন নেয়। সে বলে যে আমি যতক্ষণ পর্যন্ত কাজ করব তুমি ততক্ষণ সজাগ থাকতে হবে। চুপিসু তার জন্য অনেক মজার মজার খাবার বানায়, আর হং সেগুলো খেয়ে অনেক এনজয় করতে থাকে, তার অনেক বেশি পছন্দ হয় তার খাবারগুলো। হং চুপিসুকে একটি খাবার বানাতে বলে। চুপিসু বলে যে আমি এই খাবারের নামটি শুনিনি, প্লিজ আপনি আবার বলতে পারবেন? অন্যদিকে টিভিতে আমরা এংজি এবং ম্যাং এর ইন্টারভিউ দেখতে পাই। তাদেরকে রিপোর্টাররা অনেক প্রশ্ন করছিল। প্রশ্ন করার এক পর্যায়ে
তাদেরকে তাদের পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন করা হয়। এমনটি প্রশ্ন করা হয় যে আপনারা কি রিলেশনে আছেন। তখন আমরা মিয়াং ম্যাংকে দেখতে পাই যে কিনা বলছিল, ইয়াশ আমার অনেক খেয়াল রেখেছে আমরা যখন গানের শুটিং করেছিলাম। আমি এতদিন ধরে তাকে একটি কথা বলতে চাই কিন্তু বলতে পারিনি। এদিকে চুপিসু মনে মনে বলে যে এই কথাটা প্লিজ যেন না বলে। কিন্তু এখানে মিয়াং ম্যাংকে আমরা দেখতে পাই, সে বলে যে আমি ইয়াশের সাথে সারা জীবন থাকতে চাই। ইয়াশ তুমি কি আমার সাথে সারা জীবন থাকতে চাও? এটা বলে সে হাত বাড়িয়ে দেয়। এদিকে চুপিসু আর হং মনে মনে বলে যে হাতটা যাতে না ধরে, প্লিজ হাতটা যাতে না ধরে। এইভাবে তারা প্রার্থনা করতে শুরু করে। অন্যদিকে ইয়াশকে আমরা দেখতে পাই যে কিনা হাত ধরে ফেলে আর এখানে খাবার ফেলে দেয় হং। আর চুপিসু এইগুলো চুপচাপ পরিষ্কার করতে শুরু করে। হং বলে যে তুমি কি কষ্ট পেয়েছো? তখন চুপিসু বলে না আমি কোনো কষ্ট পাইনি, আমি কষ্ট পাবো কেন? তখন হং বলে যে আমি অনেক কষ্ট পেয়েছি কারণ আমি ওই নায়িকাটাকে অনেক বেশি পছন্দ করতাম। তখন চুপিসু বলে যে আমার একটা স্বপ্ন ছিল, আমি ছোটোবেলা থেকেই স্বপ্ন সাজিয়েছিলাম যে আমার রাজকুমার আমাকে একদিন এসে নিয়ে যাবে। আমি রাজকুমারের জন্য অপেক্ষা করছিলাম। আমি রাজকুমারের কাছে পৌঁছতেই যাব তখন আমার রাজকুমারকে অন্য কেউ খেলে নিয়েছে। তখন চুপিসু বলে যে তুমি হাসো, আমি তো জোকস বলেছি। তখন হং বলে যে না, হাসার মতো কোনো কিছু তুমি বলনি, এটা অনেক সিরিয়াস বিষয়, এটা নিয়ে মজা করার কোনো প্রশ্নই আসে না। এখানে আমরা চুপিসুকে দেখতে পাই যে কিনা কান্না করে দেয় আর বলে আমি এতদিন ধরে ওই ছেলেটিকে পছন্দ করে আসছি, ও কিভাবে এইসব করতে পারে। তখন হং বলে যে এ তো ফিল্মের হিরো, তুমি কান্না করার মতো কিছু নেই। সে তাকে টিস্যু দেয় আর বলে সমস্যা নেই, তুমি কান্না করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তারা রিমোট নিয়ে কাড়াকাড়ি শুরু করে ফেলে। একজন বলে যে টিভিতে দেখার কোনো কিছুই নেই, অন্যদিকে হং বলে যে টিভিতে অনেক কিছু দেখার আছে। এটা করে তারা দুজন নিচে পড়ে যায় আর এখানে একটি রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। তারা একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে। এদিকে আমরা দেখতে পাই যে হং চুপিসুর চেহারাটা খুব ভালোভাবে দেখছিল আর বলছিল তোমাকে আমার অনেক চেনা চেনা লাগে। কিন্তু চুপিসু কোনো কিছু বলে না, এখান থেকে দৌড়ে চলে যায় কারণ তার মনে হচ্ছিল সে যদি তাকে চিনে ফেলে তাহলে অনেক বড় অনর্থ হয়ে যাবে। অন্যদিকে চুপিসুকে আমরা দেখতে পাই যে কিনা ওই ডিশ বানানোর জন্য মাছ থেকে কাঁটা সরাচ্ছিল। এটা দেখার পর হং বুঝে যায় যে এই মেয়েটি তো অনেক ভালো, আমার জন্য কত কাজ করে। চুপিসু জানতো না যে হং তাকে দূর থেকে এইভাবে দেখছে। অন্যদিকে আমরা চুপিসুকে দেখতে পাই যে কিনা রাতের বেলায় বাজার করে ফিরছিল। বাজার করে ফেরার সময় তাকে গার্ড ধরে ফেলে আর তাকে চিনতে না পেরে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এখানে চুপিসু দৌড়াতে শুরু করে। দৌড়ানোর এক পর্যায়ে সে তার হাতে থাকা পেন দিয়ে গার্ড দুজন চিল্লাতে শুরু করে। তখনই আমরা হংকে আসতে দেখি। হং এসে বলে যে ওকে আটকিয়েছো কেন? তারা বলে যে রাতের বেলা স্যার এভাবে তো বের হওয়া নিষেধ। হং তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি রাতের বেলা এভাবে গেল কেন? তখন সে বলে আমি বাজার করার জন্য গিয়েছিলাম কারণ বাজার শেষ হয়ে গিয়েছিল। হং বলে রাতের বেলায় বাজার করতে হবে না। এখানে আমরা দেখতে পাই যে হং তাকে কুলে করে নিয়ে যাচ্ছিল। চুপিসু বলে যে তুমি আমাকে ফেলে দিবে, আমাকে ছেড়ে দাও। তখন হং বলে যে তোমার কি মনে হয় আমি তোমার মতো একটি মেয়েকে এখান থেকে এখানে উঠিয়ে নিয়ে যেতে পারবো না? চুপিসু বলে যে পারবে কি না পারবে না এটা তো আমি জানি না, কিন্তু তুমি তো এক কদমও আগে বের হতে পারছো না, এখানে তুমি থেমেই আছো। তখন হং বলে যে আমি থেমে নেই, আমি দেখো কত স্পিডে হাঁটছি। এখানে চুপিসু দেখায় যে আমাদের আগে ওই বৃদ্ধ মহিলা চলে গিয়েছে আর তুমি আমাকে নিয়ে এখনো বাসার ভিতরে যেতে পারোনি। গেটের সামনে আসার পর আমরা দেখতে পাই যে হংয়ের অবস্থা খুবই বাজে হয়ে যায়। এখানে সে ফেলে দেয় চুপিসুকে আর সে নিজেও পড়ে যায়। চুপিসু যখন উঠতে যাবে তখন আমরা দেখতে পাই যে চুপিসু আবারও হংয়ের উপর কোনো না কোনোভাবে পড়ে যায়। তারপর সে হংকে নিয়ে তার রুমে যায়, রুমে গিয়ে শুইয়ে দেয়। এখানে হংয়ের মাথায় আইডিয়া আসে সে এখন চুপিসুর সেবা পেতে পারে বা তার কাছাকাছি থাকার সুযোগ হলো। এদিকে আমরা তাদের মধ্যে দেখতে পাই যে চুপিসু কল্পনার জগতে চলে গিয়েছিল যে হং তাকে পছন্দ করে। চুপিসু শুধুমাত্র এইসব কল্পনাই করছিল। হং মনে মনে ভাবে একে দিয়ে ভালোভাবে কাজ করানো যাবে। এখানে আমরা দেখতে পাই হং বলে আমার অনেক বেশি ঠান্ডা লাগছে, যার কারণে চুপিসু তার শরীরে কাঁথা দিয়ে দেয়। তারপর সে বলে এখনও আমার ঠান্ডা লাগছে। সে জানালা লাগিয়ে পর্দাগুলো ঠিক করে দেয়। তারপরও সে যখন বলে যে আমার অনেক বেশি ঠান্ডা লাগছে, সে অন্য রুম থেকে কিছু কাপড় এনে এখানে দিয়ে দেয়। তখন সে একটি স্যুপ বানিয়ে আনে হংয়ের জন্য, কিন্তু হং এই স্যুপটি খেতে চায় না, তার ফ্যামিলির কথা মনে হয়ে যায়। সে মনে মনে ভাবতে শুরু করে
করে এই মেয়েটাকে তো আমি খুব ভালো করে চিনি না, তাহলে কেন তাকে দেখার পর আমার ফ্যামিলির ফিল হচ্ছে। সে স্যুপটি খেতে চায় না, বলে আমার স্যুপ খাওয়ার মুড নেই। চুপিসু অনেক চেষ্টা করার পরও তাকে স্যুপ খাওয়াতে পারে না। হং এখানে ঘুমিয়ে পড়ে। চুপিসু মনে মনে চিন্তা করতে থাকে, আমি যদি আমার রুমে গিয়ে শুয়ে পড়ি তাহলে তো প্রবলেমে পড়ে যাব, তার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তো আমাকে খুঁজেই পাবে না। যার কারণে আমি না ঘুমিয়ে এখানে বসে থাকি কিছুক্ষণ। সে বসে থাকতে থাকতেই সকাল হয়ে যায়। আমরা দেখতে পাই যে হং ঘুম থেকে উঠে দেখতে পাই চুপিসু এইভাবেই তার আড়ালে শুয়ে রয়েছে। সে চুপিসুকে শুয়ে থাকতে দেখে তার চুলের সাথে খেলা করতে শুরু করে। তখনই চুপিসুর ঘুম ভেঙে যায়। সে অ্যাক্টিং করতে শুরু করে যে সে এখনও সুস্থ হয়নি, তার কোমরে ব্যথা রয়েছে। তাকে একটি জায়গায় শুইয়ে রাখে চুপিসু। তখনই তার অফিস থেকে কল আসে। সে বলে যে আমি অফিসে যেতে পারবো না। তখন বলে যে আপনার ব্লাইন্ড ডেট আছে। সে বলে আমি ব্লাইন্ড ডেটে যেতে প্রস্তুত নই। চুপিসু তার জন্য চা নিয়ে আসে। সে তার মাথায় মাসাজ করানোর সাথে সাথে পিঠও মাসাজ করে দিতে বলে। সে ফোনে বিজি থাকায় চুপিসু খুব ভালোভাবেই বুঝে যায় যে তার কোমরে ব্যথা নেই। সে অ্যাক্টিং করছে। চুপিসু চেপে চেপে দেখতে শুরু করে, কিন্তু সে বুঝতে পারে যে তার এখানে কোনোই ব্যথা নেই। সে শুধুমাত্র নাটক করছে তাকে কাজ করানোর জন্য। সে যখন ওয়াশরুমে যেতে চায় তার ওয়াচম্যানদেরকে ডেকে নিয়ে আসে চুপিসু আর বলে আপনাদের স্যারকে আপনারা ওয়াশরুমে পৌঁছে দেন। তার ওয়াচম্যানগুলো যখন তাকে টয়লেটে পৌঁছে দেয় হং তাদেরকে মারার জন্য তাড়া করে। চুপিসু তখন বলে আপনি না কোমরে ব্যথা পেয়েছেন, তাহলে আপনি এভাবে হাঁটছেন কিভাবে? তখন সে বলে যে আমার কোমরের ব্যথা ভালো হয়ে গিয়েছে। এদিকে আমরা চুপিসুকে দেখতে পাই যে কিনা বলে আপনি ব্লাইন্ড ডেটে যেতে রাজি না, যার কারণে আপনি অফিসেও যাচ্ছেন না। কোমর ব্যথা, এখানে আপনি কোমর ব্যথার বাহানা করে বসে আছেন, তার মানে কি আপনি ভালোবাসা ছাড়া বিয়ে করতে চান না? তখন হং বলে যে না, ভালোবাসা যদি না থাকে তাহলে বিয়ে করে কী লাভ। তখন চুপিসু বলে তুমি কি ম্যাংম্যাংকে পছন্দ করো? তখন হং ফার্স্টে না করলেও তারপর সে স্বীকার করে যে হ্যাঁ আমি ম্যাংম্যাংকে পছন্দ করি। যখন তার সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল তখন থেকেই আমি তার প্রেমে পড়ে যাই। চুপিসু বলে তুমি তাকে বলে দাও আর রিলেশনে চলে যাও। তখন হং বলে যে না, এভাবে রিলেশন হয় না। তখনই হংয়ের ফোনে একটি ফোন আসে আর সে চুপিসুকে বলে চলো আমার সাথে ডেটে, আমি তোমাকে নিয়ে ডেটে যাব। তখন সে বলে যে তুমি ডেটে যাবে, আমি তোমার সাথে গিয়ে কি করব? হং তখন বলে যে তোমার সাথে আমি ডেটে যাব তার মানে এ না আমি তোমাকে বিয়ে করব। তখন চুপিসু বলে যে তুমি যে আমাকে বিয়ে করবে না তা তো আমি ভালো করেই জানি, কারণ আমাদের মধ্যে তো কোনো কিছুই নেই। হং তার অফিসে ঢুকতে শুরু করে। ম্যাং ম্যাং বলে যে তুমি না ডেটে এসেছো, তাহলে অফিসে কেন? হং বলে বুদ্ধু, এখানে আমি বিজনেসের কাজে এসেছি, অন্য কিছুর জন্য না। তার স্টাফজন তাদেরকে সালাম দিতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই তারা চলে এসেছিল তাদের অফিসে। হং তনবি বলে ডাক দিলে মেয়েটি তাকায়। আর এখানে আমরা দেখতে পাই যে চুপিসুন বলে যে হং তো আমার ফ্রেন্ড আর ও তো আমাদের গ্রুপেই ছিল, সে হয়তো আমাকে দেখে চিনে ফেলতে পারে। সে হংয়ের পিছনে গিয়ে লুকায়। তখন হং তাকে ডেকে এনে বলে যে হং তাকে ধরে নিয়ে এসে বলে যে বসো আমাদের সাথে, আমাদের একসাথে কাজ আছে। তারা সবাই একসাথে বসে যায়। হং তনবিকে বলে যে তোমার পরিচয় দাও। তখন তনবি বলে যে আমার পরিচয় নতুন করে দেওয়ার মতো তো কোনো কিছুই নেই। এখানে আমরা দেখতে পাই যে হং কিছু পিকচার দেখছিল আর তনবির নজর পড়ে চুপিসুর দিকে। চুপিসুর দিকে সে তাকিয়ে তাকিয়ে ভাবতে শুরু করে এরকম তো আমার একজন ফ্রেন্ড ছিল। এদিকে আমরা হংকে দেখতে পাই যে কিনা তাদের এই পিকচারগুলো দেখছিল। তখন তনবি বলে যে তোমাকে দেখতে সেম আমার ফ্রেন্ডের মতো, তোমার মতো আমার একজন ফ্রেন্ড আছে। আর এখানে হং বলে যে ওর ফেসটা আমার কাছেও কেন জানি না একটু পরিচিতই মনে হয়। হং তার দিকে তাকায় আর সে হাসতে শুরু করে। হং এবং তংসুকে দেখে একইভাবে হাসছিল। তংসু তাকে চিনতে পারলেও সে এখানে কোনো কিছু বলে না। যখন হং এখান থেকে চলে যায় তংসু চুপিসুর ওপর প্রশ্নের পাহাড় ফেলে দেয়। সে বলতে শুরু করে তুমি এতদিন কোথায় ছিলে? এতদিন তোমাকে আমি খুঁজে পাইনি কেন? তুমি আমাকে কোনো কন্ট্যাক্ট নাম্বারও দেওনি। কিভাবে তুমি এত মোটা হয়ে গিয়েছ? চুপিসু বলে যে শান্ত হও, আমি তোমাকে সব কিছু বলছি। কিন্তু সে শান্ত হতে চায় না, বলে তুমি আজই আমার সাথে যাবে। চুপিসু বলে যে হংয়ের বাসায় কাজ করে আমি অনেক টাকা পাই। আগে আমি যা টাকা ইনকাম করতাম তাতে আমার বাসা ভাড়াই হতো না, এখন আমি এত টাকা ইনকাম করি তংসুর যে আমি খুব ভালোভাবেই চলতে পারি। তখন তার ফ্রেন্ড বলে যে তুমি চলতে পারো বুঝলাম, তুমি কেন আমাকে সব কিছু বলোনি? তাহলে আমি তোমাকে হেল্প করতাম, এখন থেকে তোমার বাসা ভাড়া খাবার খরচ সব আমি দিয়ে দিব। চুপিসু তার ফ্রেন্ডকে বলে তুমি অনেক ভালো, আমি কল্পনাও করতে পারিনি যে তুমি আমার ব্যাপারে এত কিছু চিন্তা করো। তখনই আমরা হংকে চলে আসতে দেখি। তার ফ্রেন্ড হংকে বলে যে তুমি আমাকে চুপিসুকে দিয়ে দিবে।
তার পরিবর্তে তোমার যত টাকার প্রয়োজন আমি দিয়ে দিব। হং বলে তোমরা তো একজন আরেকজনকে ভালোভাবে চিনোই না, তাহলে কেন তুমি চুপিচুকে নিবে। সে কোনো কিছু বলতেই যাবে, চুপিচু তাকে চিমটি দিয়ে সব কথা বলতে বন্ধ করে দেয়। আর সে বলে আমার ভালো লেগেছে তাই আমি নিব। আর এখানে আমরা হংকে বলতে শুনি যে তোমার আর আমার যে একটি পেপারে সাইন করা হয়েছে এটা কি তোমার মনে নেই, আমরা যে ডিল করে তোমাকে আমার কাজের জন্য রেখেছি। তখন চুপিচু বলে যে অবশ্যই স্যার মনে আছে। এটা বলে সে তার কাছে চলে আসে আর বলে যে সরি ম্যাম, আমি আপনার হয়ে কাজ করতে পারবো না। তাকে একটু তংসি যখন বাহিরে যায় তখন সে রুহানের সাথে ধাক্কা খায় আর তারা আগে থেকে পূর্ব পরিচিত ছিল। তংসি রুহানকে দেখে তার মনে লাড্ডু ফুটতে শুরু করে আর সে তার সাথে হাত মেলায়। হাত মেলানোর পর আমরা দেখতে পাই যে রুহানের হাত সে ছাড়তেই চায় না। রুহান তার হাত ছাড়িয়ে এখান থেকে চলে যায়। এদিকে রুহান চুপিচুকে দেখছিল, চুপিচু দেখছিল হংকে, হং দেখছিল তংবিকে। হং মনে মনে ভাবে ও আমার সাথে ব্লাইন্ড ডেটে এসেছে কিন্তু আমার ম্যানেজারকে বারবার দেখে যাচ্ছে, তার মানে কি। এখানে তনবি রুহানকে বসতে বলে আর হং বলে চুপিচুকে। তারা দুইজন বসে যায়। তনবি রুহানের সাথে কথা বলতে থাকে, তাকে প্রশ্ন করে তার সাথেই কথা বলে, তাকে পানি পর্যন্ত খেতে দেয়। অন্যদিকে আমরা হংকে দেখতে পাই যে কিনা চুপিচুর সাথে কথা বলছিল। হং তনবিকে প্রশ্ন করে তোমার শখ কি কি। তনবি একটু নারাজ হয়ে যায়, তারপর সে বলতে শুরু করে। হংকে না, সে রোহানকে বলতে থাকে যে আমার এই শখ আছে। তখন রোহানও বলে তোমার আর আমার শখ একদম মিলে যাচ্ছে, আমাদেরও সেম শখ আছে। তারপর যখন আবার তনবি বলে তখন রোহান হংয়ের দিকে তাকায় আর সে কোনো কিছু বলতে পারে না, বলে আমার স্যারের সব কিছু পছন্দ। তখন আবার তনবি কথা পরিবর্তন করে বলে আগে এইসব আমার পছন্দ ছিল, এখন পছন্দ না। সে বলে আমার একজন বান্ধবী ছিল, সে অনেক বড় স্টার ছিল কিন্তু কোনো এক কারণে সে সব কিছু ছেড়ে দেয়। এখানে আমরা চুপিচুকে দেখতে পাই যে সে এখানে বিষম খেয়ে ফেলে, কারণ সে তো তার বিষয়ে বলছিল। হং এখানে চুপিচুকে বলতে থাকে যে তোমার কি হয়েছে, তোমার কি ডক্টরের কাছে যেতে হবে। তখন তার ম্যানেজার রোহান বলে যে স্যার আপনার মিটিং আছে, আপনি এখন কোথাও চাইলেও যেতে পারবেন না। তখন হং বলে যে কোনো মিটিং থাকুক সমস্যা নেই, আমি তাকে নিয়ে যাব। রোহান হংকে জোর করে এখান থেকে নিয়ে যায়। হং বলে তুমি আমাকে কেন এখান থেকে নিয়ে এলে, আমার তো কোনো মিটিং ছিল না। তখন রোহান বলে আপনি তো বলেছিলেন যে আপনি এই ব্লাইন্ড ডেটে যেতে চান না, আপনার ব্লাইন্ড ডেট ছিল এটা। তখন হং বলে যে আমার না, তোমার ব্লাইন্ড ডেট ছিল। রোহান এখানে চমকে যায়, বলে ও তো আমার থেকে তোমাকে বেশি প্রায়োরিটি দিচ্ছিল, তোমার সাথে কথা বলছিল, যার কারণে আমি বলছি যে এটা আমার ব্লাইন্ড ডেট না, তোমার ব্লাইন্ড ডেট ছিল। রোহান বলে তংবি অনেক কিউট। হং তার দিকে আজব নজরে তাকায়, তখন সে চুপ করে যায়। অন্যদিকে আমরা তংবি ও চুপিচুকে দেখতে পাই। চুপিচু বলে যে স্যারের ফেস ব্লাইটনেস নামের রোগ আছে। এটা শোনার পর তংবি বলে এই জন্য হয়তো সে আমাকে চিনতে পারেনি, তার সাথে আগে আরও আমার 2-3 বার দেখা হয়েছে কিন্তু সে এমনভাবে ভাব করছিল সে আমাকে কখনোই দেখেনি। চুপিচু এখানে বলে যে তোমাকে চেনা তো অনেক দূরের কথা, সে তো এখন তার মাকেও ভালো করে চিনতে পারে না। ওই দিন যখন সে ফোনে কথা বলছিল তার মাকে বলছিল যে মা তুমি আর আমার জন্য ব্লাইন্ড ডেট ফিক্সড করো না, কারণ আমার এইসব পছন্দ না। এখানে আমরা দেখতে পাই তার ফোনের ওপাশে থাকা মেয়েটা বলতে থাকে যে ম্যাডাম আপনার ছেলে একদম অন্ধ হয়ে গিয়েছে, সে তো এখন আপনাকেও চিনতে পারছে না। এটা শোনার পর চুপিচু আসলেই বুঝতে পারে যে তার ফেস ব্লাইন্ডনেস নামের রোগ রয়েছে, কিন্তু সে এইসব প্রকাশ করতে চায় না। আমি তো তার রিপোর্ট দেখেছি, তনবি বলে যার কারণে হয়তো সে কাউকে ভালো করে চিনতে পারে না, তার মানে তোমাকেও চিনতে পারেনি যে তুমি তংসু। তখন চুপিচু বলে যে না, সে আমাকে চিনতে পারেনি, আর আমাকে চেনার তো কোনো ওয়ে নেই, আমি অনেক মোটা হয়ে গিয়েছি। তখন তংসু বলে যে তুমি কতদিন এইভাবে থাকবে, তুমি নিজেকে পরিবর্তন করো, আগের মতো হও, তোমার সাথে যা ঘটেছে এটা সবার সাথেই ঘটে থাকে, এই জন্য কি তুমি নিজেকে এইভাবে পরিবর্তন করে নিবে, আর তুমি দেখেছো তোমার কি অবস্থা হয়েছে। তখন চুপিচু বলে যে মোটা হওয়ার অনেক লাভ আছে, আমার যা মন চায় এখন আমি খেতে পারি, আমাকে কেউ এত সহজে চিনতেও পারে না বা কেউ আমার উপর নজর দেয় না। হং আমাকে বলেছে যে কিছুদিনের মধ্যে সে আমাকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিবে, আর সে তো আমাকে অনেক ভালো টাকা দেয়, যার কারণে আমি এখন ভালো আছি। তংবি বলে হ্যাঁ, তোমাকে অফিসে এনে অফিসের সব পরিষ্কারের কাজ করাবে। চুপিচু বলে যে না স্যার, এমনটি করবে না। তখন তংবি বলে তুমি আমাকে বিশ্বাস করাও যে তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না হং। তখন চুপিচু বলে যে সে হয়তো আমার সাথে থাকতে থাকতে আমার প্রতি ভালোবাসা তার সৃষ্টি হতে পারে, সে আমাকে ভালোবেসে হয়তো বিয়ে করে নিতে পারে, তখন আমি এই কোম্পানির সিইও হয়ে যাব বা মালিক হয়ে যাব, এমনিতেই আমি অনেক কিছু পেয়ে যাব, যার কারণে আমার ওয়েট লুজ করার কোনো প্রয়োজন নেই। তংবি বলে যে ভালো রিজন দিয়েছো, এটা তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা বলে তংবি এখান থেকে বেরিয়ে যায় আর সে রুহানকে পেয়ে যায় আর রুহানের সাথে গল্প করতে থাকে। অন্যদিকে আমরা চুপিচুকে দেখতে পাই যে কিনা বাহিরে বের হয়ে তংসিকে খুঁজতে শুরু করে, কিন্তু সে তংসিকে খুঁজে পায় না, যার কারণে সে হাঁটতে হাঁটতে একটি রুমের ভিতর প্রবেশ করে। ইয়াংজি, আসলে ইয়াংজি তাকে প্রথমবার এখানে নিয়ে এসেছিল, তার ইয়াংজির কথা মনে পড়তে থাকে যে কিভাবে সে প্রথম ইয়াংজির সাথে এই রুমটিতে প্রবেশ করেছিল। আর আমরা দেখতে পাই যে ইয়াংজি এখানে বসে বসে গান গাচ্ছিল।
চুপিসু ইয়াংজিকে দেখতে থাকে আর ইয়াংজিও চুপিসুকে দেখে ফেলে। দেখার পর সে এখান থেকে উঠে চলে আসে আর উঠে এসে জিজ্ঞাসা করে, এই মেয়ে তুমি কে? তখন ইয়াংজি আমরা দেখতে পাই পিছনে তাকায় আর সে একটি মাস্ক পরার চেষ্টা করে। সে তার মুখে মাস্ক পরে নেয়, কারণ সে যদি তাকে চিনে ফেলে তাহলে ঝামেলা হয়ে যাবে। তখন ইয়াংজি জিজ্ঞাসা করতে শুরু করে, আসলে তুমি কে তা বলো। চুপিসু বলতে থাকে যে আমি আপনার একজন ফ্রেন্ড মাত্র, আর কোনো কিছুই না। তখন সে এখান থেকে চলে যেতে চায়। তার হাতে ব্রেসলাইটটি দেখার পর সে প্রশ্ন করতে থাকে, তোমার হাতে এই ব্রেসলাইটটি কোথা থেকে এলো? এটা তো আমি আমার ফ্রেন্ডকে দিয়েছিলাম। তখন চুপিসু বলে যে এটা আমি জাস্ট তাংসুর ব্রেসলাইট তোমার কাছে কি করে এলো? তখন চুপিসু বলে যে তাংসু আমার ফ্রেন্ড হয়, যার কারণে আমি এই ব্রেসলাইটটি পেয়েছি। তংসুর ব্রেসলাইট তোমার কাছে কিভাবে এলো তুমি বলো, আর তোমার যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে তাহলে আমাকে দাও। তখন চুপিসু বলে যে ও আমার ফ্রেন্ড হয়, এছাড়া আর কোনো কিছু না, তার কোনো নাম্বার নেই, সে তোমার সাথে যোগাযোগ করতে চায় না। ইয়াংজি বলে তার ঠিকানা দাও, আমি তার সাথে দেখা করতে চাই। চুপিসু বলে তার ঠিকানা দেওয়া যাবে না, সে তোমার সাথে দেখা করতে চায় না, সে তোমার সাথে রাগ করেছে। এটা বলে সে চলে যেতে চাইলে আমরা দেখতে পাই সে তাকে আটকে দেয়। তখনই এখানে হং চলে আসে। হং বাইরে থেকে কিছুর একটা শব্দ শুনতে পায়। সে শব্দ শুনে চুপিসুর সাথে বদমাইশি করতে দেখে তার অনেক রাগ হয়, কারণ সে নিজেও জানতো না সে হয়তো চুপিসুকে পছন্দ করত। সে তার সাথে অনেক রাগারাগি করে বলে যে আমার মেয়েদের উপর তোমার হাত দেওয়ার অধিকার কিভাবে হয়। এটা বলে সে চুপিসুকে নিয়ে চলে যায়। হং, রুহান এবং তংসুকে পাস করে যায়, কিন্তু তাদের কথা শুনে না। তারা পিছন থেকে ডাকতে শুরু করে স্যার স্যার বলে, কিন্তু সে কোনো কিছুই শুনে না। হং চুপিসুকে নিয়ে গাড়িতে করে চলে যেতে শুরু করে আর তাকে প্রশ্ন করে, তুমি রেকর্ডিং রুমে কেন গিয়েছিলে? তখন চুপিসু বলে যে আমার রেকর্ডিং রুম দেখার অনেক শখ ছিল, যার কারণে গিয়েছি। হং বলে যে কোনোভাবে তুমি কি তাইসুকে চিনো, বা তাইসুর ব্রেসলাইট তোমার কাছে কিভাবে এলো? তুমি এইসবের সাথে কি কোনোভাবে সংযুক্ত আছো? তখন চুপিসু বলে যে না, আমি এইসবের সাথে সংযুক্ত নেই, আমি তাকে কোনোভাবেই চিনি না। আমি একটি প্রোগ্রামে গিয়েছিলাম, প্রোগ্রাম থেকে এই ব্রেসলাইটটি পাই আর তখন আমি এই ব্রেসলাইটটি কিনে নিয়ে আসি। তখন হং বলে যে সেলিব্রিটিদের কোনো জিনিস ইউজ করতে নেই, কারণ তাদের জিনিসের সাথে অনেক স্মৃতি থাকে, আর সেলিব্রিটিরা সামনে সামনে একরকম থাকে আর আড়াল থেকে অন্যরকম থাকে। তাদের কথা তুমি বিশ্বাস করবে না বা তাদের সাথে মিশারও চেষ্টা করবে না, তারা অনেক রুড হয়। এটা শোনার পর চুপিসু কষ্ট পেলেও সে মনে মনে ভাবতে থাকে আসলে হয়তো সত্য, কারণ না হয় আমাকে সবাই চিনত, কিন্তু কেউ আমাকে এখন চিনে না, যেহেতু আমি মোটা হয়ে গিয়েছি। মোটা শরীরের এখানে কোনো প্রয়োজন নেই। আমরা দেখতে পাই যে হং তার ব্রেসলাইটটি ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু চুপিসু দিতে চায় না। আমরা দেখতে পাই সে জোর করে এই ব্রেসলাইটটি ফেলে দিতে চায়। হং ব্রেসলাইটটি ফেলে দিলে চুপিসু অনেক কান্না করে, আর কান্না করতে করতে সে গাড়ি থেকে বের হয়ে যায়। বলে তুমি কি জানো এই ব্রেসলাইটটি আমার জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল? তুমি কারো ফিলিংস বুঝো না, তুমি একটি রুড মানুষ। এইসব সে বলে গাড়ি থেকে নেমে যায় আর বলে তুমি এখান থেকে চলে যাও। চুপিসুকে আমরা দেখতে পাই যে সে ওই জায়গাটিতে ব্রেসলাইট খুঁজতে শুরু করে। সে অনেকক্ষণ ধরে ব্রেসলাইট খুঁজে আর কান্না করে, বলে এটা আমার লাস্ট একটি স্মৃতি ছিল, এটাকেও তুমি ফেলে দিলে। এখান থেকে আমাদের সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। আমরা দেখতে পাই যে ইয়ানজি তাকে তার বার্থডের দিন এই ব্রেসলাইটটা গিফট করেছিল, আর এই জন্য সে অনেক কান্না করতে থাকে। এই সব দেখে হংয়ের অনেক খারাপ লাগে, আর সে ইয়াংজিকে তাদের কোম্পানি থেকে বের করে দেওয়ার জন্য তার অ্যাসিস্ট্যান্টকে কল করে। তার অ্যাসিস্ট্যান্ট বলে যে স্যার আপনি এইসব করতে পারেন না, কারণ তাকে বের করে দিলে আমাদের কোম্পানির অনেক লস হবে। তখন হং বলে যত বড় লস হওয়ার হোক, আমি বলেছি ওকে বের করে দেওয়ার জন্য, বের করে দাও। রুহান বলে যে তুমি বুঝতে পারছো না, তুমি একে যদি বের করে দাও তাহলে তোমার কোম্পানির অনেক বড় লস হবে, তুমি তোমার মেয়েদের জন্য এইসব কেন করছো? এখানে আমরা দেখতে পাই যে হং হয়তো তার জন্য কোনো কিছু ফিল করতো, যার কারণে হং ওই জায়গাটিতে চলে যায় আর তার সাথে ব্রেসলাইট খুঁজতে শুরু করে, কিন্তু সে ব্রেসলাইটটি পায় না। তারা দুইজন একজন অপরজনের সাথে ধাক্কা খেয়ে যায়। আর এখানে চুপিসু বলে যে তুমি কেন এখানে এসেছো, তুমি আমার ব্রেসলাইট ফেলে দিয়ে আবার আমার ব্রেসলাইট খুঁজতে কেন এলে? হং বলে আমি তোমার ব্রেসলাইট খুঁজতে এখানে আসিনি, আমি হাঁটার জন্য এসেছি। চুপিসু বলে যে তুমি কি জন্য এসেছো আমি খুব ভালো করেই জানি। এইসব বলে সে হংয়ের গায়ে থাকা ময়লাগুলো পরিষ্কার করতে থাকে, তার চুলে লাগা ময়লাগুলো পরিষ্কার করে দেয়। তখন হং বলে যে আমার ক্ষুধা লেগেছে, কিছু বানিয়ে দাও, আমি খেতে হবে। চুপিসু বলে যে বাসায় চলো, আমি খাবার বানিয়ে দিচ্ছি। হং বলে এখানে টিকটিকি আছে। টিকটিকির কথা শুনে চুপিসু ফাল দিয়ে তার কোলে উঠে যায়। চুপিসু এখানে লজ্জা পেয়ে যায়, যার কারণে সে নিচে নামে আর বলে স্যার আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। তখন হং বলে যে কি প্রশ্ন করবে করো। তখন সে বলে যে আপনি যে আজকে ব্লাইন্ড ডেটে গিয়েছিলেন, আপনি কি মেয়েটাকে চিনতে পেরেছিলেন? তখন সে বলে যে মাঝে মাঝে এমন হয় যে আমি অনেক লোককেই চিনতে পারি না। তখন চুপিসু বলে যে আপনি এমনটা বললেন না যে আপনি চিনতে পারেন না, আপনি এটা বলেন যে আমি অন্ধ হয়ে যাচ্ছি। এটা বলে চুপিসু এখান থেকে দৌড় দিয়ে চলে যায়, তার পিছু পিছু হংও যেতে থাকে। এখানে আমরা দেখতে পাই বাসায় রুহান আসে অফিসিয়াল কাজের জন্য। চুপিসু তাদের জন্য কফি বানিয়ে এনে দেয়।
হং খেয়াল করে রুহান চুপিসুর দিকে এক নজরে তাকিয়ে আছে। তখন সে অকওয়ার্ড ফিল করে এখান থেকে চলে যেতে শুরু করে। তখন হং বলে যে তুমি আমার মেয়েটকে এইভাবে কেন দেখছো? তুমি কি তাকে আগে থেকে চিনো বা তোমার তার সাথে কি কোনো পরিচয় আছে? তখন রুহান বলে যে না স্যার, আমি ওকে চিনি না। তার সাথে যখন আমার প্রথমবার দেখা হয়েছিল তখন আমি তাকে ভালো করে দেখতে পাইনি, যার কারণে এখন ভালো করে দেখছি। তার মধ্যে আমার একজন হিরোইনকে ফিল করতে পারছি, সে অনেক কিউট দেখতে। তখন চুপিসু বলে যে না স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি তো নর্মাল একজন মেয়ে। রোহান বলে তোমাকে আমার কখনোই নর্মাল বলে মনে হয় না। চুপিসু এই কথা শোনার পর বয়ে এখান থেকে চলে যায়, কারণ সে যদি তাকে চিনে ফেলে তাহলে ঝামেলা হয়ে যাবে। অন্যদিকে আমরা চুপিসু আর হংকে দেখতে পাই, তারা তাদের অফিসিয়াল কাজ নিয়ে বিজি ছিল। এখানে রুহান হংকে বলে যে আপনার মেয়েদের সাথে দেখা করতে চায় এংজি, না হয় সে আপনার এগ্রিমেন্ট সাইন করবে না বা আপনার সাথে কাজ করবে না। এ সব কিছু দূর থেকে শুনতে পায় চুপিসু। হং তাকে মানা করে দেয়, বলে এটা কখনোই সম্ভব না। অন্যদিকে আমরা ইয়াংজিকে দেখতে পাই। ইয়াংজির গানের একটি শুটিং ছিল, কিন্তু তার মুড অফ থাকায় সে গানের শুটিং ভালো করে করতে পারে না, তার স্টেপগুলো বারবার ভুল হচ্ছিল। তখনই এখানে ম্যাং ম্যাং চলে আসে সবার জন্য কফি নিয়ে। ম্যাং ম্যাং এখানে ডিরেক্টরকে বলে যে স্যার, কিছুক্ষণের ব্রেক দিলে অনেক ভালো হতো, হয়তো ও টায়ার্ড আছে যার কারণে শুটিংয়ের কাজ ভালোভাবে করতে পারে না। ইয়াংজি তাকে পাত্তাই দেয় না, পাত্তা না দিয়ে সে সোফায় বসে যায়। ম্যাং ম্যাং তার কাছে এসে বলে যে কি হয়েছে তোমার, তোমাকে কফি দিব। সে যখন কফি ডালতে যায় তখনই আমরা দেখতে পাই ইয়াংজির একটি ফোন আসে। সে ফোনে কথা বলতে শুরু করে, বলে যে না, আমি ওই মেয়ের সাথে যে কোনো ওয়েতে দেখা করতে চাই, কারণ তাকে আমি সরি বলতে চাই, ওই দিন আমি তার সাথে অনেক রুড ব্যবহার করেছি। এখানে সব কিছু পিছন থেকে শুনতে পায় ম্যাং ম্যাং, কিন্তু ইয়াংজির এখানে কেন জানি না আমরা অনেক বেশি মন খারাপ থাকে, সে কোনো কিছুই বলতে পারে না। ইয়াংজি তাকে বলে যে তোমার কি প্রবলেম হয়েছে আমাকে বলো, আমি তোমার সব সমস্যার সমাধান করে দিব। যেহেতু আমরা সবার সামনে বলেছি আমরা দুইজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই জন্য হলেও তো তুমি আমার সাথে সব কিছু শেয়ার করতে পারো। কিন্তু সে কোনো কিছু শেয়ার করে না, বলে না তেমন কিছু হয়নি, আমি ভালোই আছি। তখন ম্যাং ম্যাং বলে সমস্যা নেই, ভালো থাকলে তো ভালোই, আর তোমার শুটিংয়ের কাজে আমি দেখছি মনোযোগ নেই। তখন সে বলে যে শুটিংয়ের কাজে মনোযোগ নেই এমন কোনো কিছু না, ওই মেয়েটার সাথে আমি খারাপ ব্যবহার করেছি যার কারণে আমার মনটা একটু বাড়ি আছে, তার কাছে আমি মাফ চেয়ে সবকিছু সমাধান করতে চাই। ম্যাং ম্যাং বলে একজন মেয়েদের কাছে তুমি মাফ চাওয়ার মতো কি আছে? এখানে আমরা ম্যাং ম্যাংকে দেখতে পাই, তার কাছে একটি ফোন আসে। সে ফোনে কি কথা বলে এটা আমাদের দেখানো হয় না, তবে আমাদের হংকে দেখানো হয়। হং বলে যে তুমি কি তোমার সুপারস্টারের সাথে দেখা করতে চাও? তখন চুপিসু বলে যে না, তুমি যদি না চাও তাহলে আমি কখনোই তার সাথে দেখা করব না। এখানে আমরা দেখতে পাই যে সে অনেকটাই রেগে যায়, আর রেগে গিয়ে বলে যে তুমি তার সাথে চাইলেই দেখা করতে পারো। তখন চুপিসু বলে যে না, আমার কোনো প্রয়োজন নেই দেখা করার। এখানে আমরা দেখতে পাই যে সে এই কথা বলে এখান থেকে চলে যায়, টাইটাও পড়ে না। আবার সে চলে আসে, বলে যে চলো আমাদের কাজে যেতে হবে, অফিসে অনেক কাজ আছে। চুপিসু বলে যে প্রতিদিন তুমি আমাকে অফিসে নিয়ে যাও কেন? তখন হং বলে যে আমার জন্য কাজ অনেক ইম্পর্টেন্ট, যার কারণে আমি অফিসে যাই। বলে কোম্পানির জন্য এই মিটিংটি অনেক বেশি প্রয়োজন, কোম্পানির জন্য যেটা প্রয়োজন এটা তো আমার জন্য প্রয়োজন। বাকিটা চুপিসু বলে যে আপনার জন্য যেটা প্রয়োজন আপনার মেয়েদের জন্য এটা 100% প্রয়োজন। এটা শুনে হং মনে মনে হাসতে শুরু করে, বলে এই মেয়েটা এত সহজ সরল কিভাবে। আজকে আমরা চুপিসুকে একটু বেশি খুশি দেখতে পাই, কারণ হং তাকে একটি ব্রেসলেট গিফট করেছে। তার ব্রেসলেট যে ফেলে দিয়েছিল, যার কারণে সে আজ সকালে তাকে একটি অনেক সুন্দর দামি একটি ব্রেসলেট গিফট করেছে। এই ব্রেসলেটটি দেখে চুপিসু অনেক বেশি খুশি হয়ে যায়। হং তাকে এই ব্রেসলেটটি নিজের হাতে পরিয়ে দেয়, যার কারণে চুপিসু অনেক বেশি খুশি ছিল। হং বলে তোমার বস তোমাকে প্রটেক্ট করার জন্য সবসময় রেডি। সে এই কথাগুলো মনে করে মনে মনে হাসতে শুরু করে, বলে আমার বস অনেক ভালো, আমাকে অনেক প্রটেক্ট করে বা হেল্প। চুপিসু মনে মনে ভাবে সব রাস্তা যখন বন্ধ হয়ে যায় আল্লাহ হয়তো কোনো না কোনোভাবে নতুন রাস্তা খুলে দেয়। সে মনে করতে থাকে তার অতীতের কথাগুলো, যখন সে স্টার ছিল তার এক ঝলক পাওয়ার জন্য মানুষ কিভাবে তার অপেক্ষা করত, হয়তো বা সে এখন চাইলেই তার অতীতের লাইফে ফিরে যেতে পারবে। এইসব ভাবতে ভাবতে তারা অফিসের সামনে চলে আসে। অফিসের সামনে অনেক বেশি ভিড় ছিল, কিন্তু তাদেরকে নামতে দেখে গাড়ি থেকে মানুষ নিরাশ হয়ে যায়। তারা মনে মনে ভাবতে শুরু করে যে আসলে আজকে অফিসে কি আছে যে এইভাবে সবাই হুমড়ি খেয়ে পড়েছে। কিছুক্ষণ পরেই দেখতে পাই আমরা একটি গাড়ি আসে, সব মানুষ ওই গাড়ির দিকে হুমড়ি খেয়ে পড়ে। এখানে আমরা চুপিসুকে দেখতে পাই, সে দেখে যে ম্যাং ম্যাং এর পোস্টার চারোদিকে লাগানো ছিল, তার মানে এখানে ম্যাং ম্যাং আসতে চলেছে। এটা জানার পর সে এখান থেকে ভাগতে যাবে, তখনই সে ম্যাং ম্যাংকে দেখতে পায় যে কিনা কোম্পানির দিকে আসছিল, যার কারণে চুপিসু দৌড়াতে শুরু করে। হং তাকে প্রশ্ন করে যে তুমি কোথায় যাচ্ছ? সে বলে আমি ওয়াশরুমে যাচ্ছি। ওয়াশরুমে গিয়ে চুপিসু মনে মনে ভাবতে থাকে যদি তাকে চিনে ফেলে ম্যাং ম্যাং তাহলে তাকে কি প্রশ্ন করবে। আবার সে ভাবে সে তো আমার ফ্রেন্ড, আমাকে নর্মালি নিতে পারে,
আর তাকে আমি সব কিছু বলে দিব। আমরা তো একসাথে অনেক কাজ করেছি, সে তো আমার অনেক ভালো বন্ধু ছিল, আর আমরা তো একসাথে অনেক সময় কাটিয়েছি। সে হয়তো আমাকে ভুল বুঝবে না, আমার সাথেই থাকবে আর আমাকে সাপোর্টও করতে পারে। এটা ভেবে সে ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। ওয়াশরুম থেকে বেরোনোর পরেই সে মিয়াং মিয়াংকে দেখতে পায়। মিয়াং মিয়াং তাকে চিনতে পারে না, বলে এই মেয়ে তুমি আমাকে একটু সাইড দাও, আমি ওয়াশরুমে যাব। চুপিসু মনে মনে ভাবে ভালো হয়েছে চিনতে পারেনি, চিনলে অনেক বেশি সমস্যা হয়ে যেত। চুপিসু হংয়ের কাছে যাওয়ার জন্য সিকিউরিটি গার্ডের কাছে যায়, কিন্তু সিকিউরিটি গার্ড তাকে ভিতরে ঢুকতে দেয় না, বলে আপনাকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। সে বলে আমি হংয়ের অ্যাসিস্ট্যান্ট, কিন্তু সিকিউরিটি গার্ড এটা বিশ্বাস করতে চায় না। তখনই আমরা এখানে মিয়াং মিয়াংকে আসতে দেখি। সে বলে যে ওকে ভিতরে যেতে যাও। চুপিসু এখান থেকে চলে যেতে যায়। মিয়াং মিয়াং তাকে হাত ধরে আটকায় আর বলে তুমি আমার সাথে চলো, তুমি কি হংয়ের অ্যাসিস্ট্যান্ট? তখন মিয়াং মিয়াং বলে হ্যাঁ। সে তাকে অনেক প্রশ্ন করতে শুরু করে, কিন্তু চুপিসু মনে করে মিয়াং মিয়াং তাকে চিনতে পারেনি, যার কারণে সে এইভাবে প্রশ্ন করছে। সে প্রশ্নগুলোর উত্তর দিতে থাকে, তার দিকে ভালোভাবে তাকায় না, কারণ যদি তাকালে সে তাকে চিনে ফেলে। হঠাৎ করে চুপিসুর নজর পড়ে হংয়ের দিকে। সে দৌড়ে তার বস হংয়ের কাছে চলে যায় আর বলে স্যার আমি আপনাকে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। এদিকে মিয়াং মিয়াং হংয়ের সাথে কথা বলতে থাকে। হং তাকে চিনতে পারে না। তখন চুপিসু তাকে ইশারা দিয়ে বলে যে ও মিয়াং মিয়াং। তখন হং ভালোভাবে তার সাথে কথা বলে। এখানে আমরা বুঝতে পারি যে তাকে চিনতে পারেনি হং। হং বলে আমার অ্যাক্টিংটা কেমন ছিল যে আমি মিয়াং মিয়াংকে চিনতে পারিনি। তখন চুপিসু বলে যে আমি খুব ভালো করেই জানি যে আপনি মিয়াং মিয়াংকে চিনতে পারিনি, কারণ আপনি তাকে চোখে দেখতেই পাননি, তাহলে আপনি চিনবেন কি করে? তখন হং বলে যে না তুমি এটা ভুল ভাবছো, আমি তাকে আসলেই চিনতে পেরেছি, কিন্তু আমি তার সামনে অ্যাক্টিং করেছি যে তাকে আমি চিনি না বা তার বিষয়ে আমি এতটা খেয়াল রাখি না। চুপিসু বলে যে সব কিছু আমি খুব ভালো করেই জানি। হং বলে আমার চুপিসুকে অনেক পছন্দ, আমি তাকে অবশ্যই বলে দিব যে আমি তাকে পছন্দ করি, ও তো আমাকে অনেক কিউট লাগে। তখন চুপিসু বলে যে আচ্ছা এই কথা, তাহলে চলো গিয়ে বলে দাও, মিয়াং মিয়াংকে বলে দাও যে তুমি তাকে পছন্দ করো। তখনই আমরা মিয়াং মিয়াংয়ের চিৎকার শুনতে পাই আর হং ছুটে চলে যায় মিয়াং মিয়াংয়ের কাছে। এখানে আমরা দেখতে পাই তার জন্য যে কুক করবে, আজ একটা কুকিং শো হবে, ওই কুকিং শোতে যে রান্না করবে ওই মেয়েটির হাতটা কেটে গিয়েছে। এখানে মিয়াং মিয়াং অনেক কান্না করতে থাকে। মিয়াং মিয়াংয়ের কান্না দেখে সবাই চমকে যায় আর তারা নতুন একজন শেফের আয়োজন করতে বলে, যে কোনোভাবে একজন শেফ ম্যানেজ করতেই হবে। এখানে মিয়াং মিয়াং কান্না করতে শুরু করে, বলে এই শেফ আমার জন্য রান্না করবে, কিন্তু এই শেফেরই আজ হাত কেটে গেল, এখন আমার জন্য রান্না কে করবে? এই শ্যুটটা তার মানে আজ বন্ধ হয়ে যাবে। এটা বলে সে নেকা কান্না জুড়ে দেয়। অন্যদিকে আমরা হং সবার উদ্দেশ্য করে বলে যে প্লিজ কেউ একজন নতুন শেফের ব্যবস্থা করে দাও, যে যেখান থেকে পারো একজন শেফ ম্যানেজ করে দাও, না হয় আজকে শোটি হবে না। মিয়াং মিয়াং অনেক চিন্তিত থাকে, সে কান্না করতে থাকে, বলে এই শো যদি মিস হয়ে যায় তাহলে তোমার চ্যানেল এবং আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। সে গিয়ে চুপিসুকে বলে যে তুমি কি রান্না করতে পারো? তখন হং বলে আমি তো ভুলেই গিয়েছিলাম, চুপিসু অনেক ভালো রান্না করে, তার রান্নার টেস্ট অনেক অনেক ভালো, সে যদি রান্না করে তাহলে অনেক ভালো হবে। কিন্তু চুপিসু রাজি হয় না। তখন মিয়াং মিয়াং হংকে বলে প্লিজ তুমি তোমার শেফকে বলো যে আমাদের জন্য রান্না করে দিতে। তখন হং বলে যে চুপিসু সমস্যা নেই, তুমি চলো আমি তোমাকে ম্যানেজ করে দিব। কিন্তু আমরা দেখতে পাই চুপিসুর মনে তো অন্য একটি প্ল্যান ছিল, কারণ তাকে যদি সবাই চিনে ফেলে অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। চুপিসু রান্না করার জন্য না করে দেয়। অন্যদিকে আমরা হংকে দেখতে পাই যে কিনা চুপিসুর কানে কানে এসে বলে আমি তোমাকে 2 মাসের বেতন অ্যাডভান্স দিয়ে দিব। তখন চুপিসু বলে যে ঠিক আছে আমি রাজি আছি, কিন্তু আমার একটি শর্ত আছে। তখনই আমাদের শো চলে যায় স্টেজে। এখানে আমরা দেখতে পাই আসলে তার প্ল্যান ছিল সে মুখ ডেকে রান্না করবে। এখানে আমরা দেখতে পাই তারা একটু দূর থেকেই রান্না করার ভিডিওগুলো দেখছিল বা রান্না করার শুটিং দেখছিল। তখন তারা কথা বলতে থাকে যে আপনার যে শেফটি আছে না, ওকে মনে হচ্ছে না যে ও ক্যামেরার সামনে নতুন বা আনইজি ফিল করছে, সে অনেক ভালোভাবেই কাজ করছে, তাকে দেখে মনে হচ্ছে সে ক্যামেরার সাথে পূর্ব পরিচিত বা তার ক্যামেরার সাথে কোনো কানেকশন আছে। তখন হং মনে মনে বলে যে আমার শেফ বুঝতে হবে সে আমার অ্যাসিস্ট্যান্ট, এটা বলে সে মনে মনে হাসতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই যে খাবার টেস্টের পালা চলে আসে। এখানে যে হোস্ট ছিল তাকে খাবার দেয় মিয়াং মিয়াং, আর সাথে সে নিজেও টেস্ট করে। এখান থেকে আমরা দেখতে পাই যে মিয়াং মিয়াং খাবার টেস্ট করার সাথে সাথেই সে বলে তার অ্যালার্জির প্রবলেম হতে শুরু করেছে। সে এমন অ্যাক্টিং করে যে তার অ্যালার্জির অনেক বেশি প্রবলেম হয়েছে। সবাই এখানে ছুটে আসে, হং এখানে দৌড়ে চলে আসে। হং এসে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এখানে আমরা দেখতে পাই হং তাকে কোলে তুলে হসপিটালের জন্য দৌড়াতে শুরু করে, যাতে তাকে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছাতে পারে। এখানে সবাই মিয়াং মিয়াংকে নিয়ে বিজি ছিল। চুপিসুর অনেক বেশি মন খারাপ হয়, সে এখানে একা হয়ে পড়ে আর তার কান্না পায়। এখানেই ভর্তি ছিল।
মিয়াং মিয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট বলে যে ওর পিনাটে অ্যালার্জি আছে, আর কেউ ইচ্ছা করে বা না জেনে হয়তো পিনাট দিয়ে দিয়েছে, যার কারণে তার এই অবস্থাটি হয়েছে। চুপিসুকে বলে তুমি এই সব কিছু করেছো কারণ ম্যাং ম্যাং হচ্ছে ইয়ানশির গার্লফ্রেন্ড আর তুমি ইয়ানশিকে পছন্দ করো। এই সব শোনার পর চুপিসু অনেক বেশি কষ্ট পায়। সে মনে মনে ভাবে কেউ তাকে বিশ্বাস করুক আর না করুক, ওয়ান তাকে বিশ্বাস করবে। এই কারণে তার অনেক বেশি মন খারাপ হয়। পরদিন সকালে আমরা ওয়ানকে দেখতে পাই, সে কিনা স্টুডিওতে যায়। আর স্টুডিওতে গিয়ে সে খুব ভালোভাবে তদন্ত করে দেখতে পায় যে এখানে একটি পিনাট চকলেটের কাবার ছিল। হোং চলে যায় ওই শপটিতে, যে শপটি থেকে মিয়াং মিয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট ওই চকলেটটি কিনেছিল। সে খুব ভালোভাবেই বুঝে যায় যে সব কিছু মিয়াং মিয়াং প্ল্যান করেছে। অন্যদিকে আমরা দেখতে পাই চুপিসুর কাছে একটি চিঠি আসে, যে কিনা তার ওই ফ্রেন্ডটা পাঠিয়েছিল, যার সাথে তার অনেক ভালো সম্পর্ক ছিল। এখানে ইয়ানসি আসে না, চলে আসে মিয়াং মিয়াং। মিয়াং মিয়াংকে দেখে চুপিসুর অবস্থা খারাপ হয়ে যায়। সে তাকে প্রশ্ন করে তুমি এখানে কেন এসেছো? তখন মিয়াং মিয়াং বলে আমি তোমাকে অফিসের বাইরে দেখি আমি তোমাকে চিনতে পেরেছি, কিন্তু না চেনার বান করার একটি মাত্র কারণ হচ্ছে তোমাকে আমি অপমান অপদস্থ করতে চাই। তখন চুপিসু বলে যে আমরা না অনেক ভালো বন্ধু ছিলাম, তাহলে তুমি এমনটা কেন বলছো? সে বলে আমি তোমার কখনোই ভালো বন্ধু ছিলাম না, আমি তো তোমাকে নিজের শত্রু মনে করতাম। তোমার কারণে আমি কখনোই টপ লেভেলে যেতে পারিনি। যখন তোমাকে আমি সরাতে সাকসেস হয়েছি তখনই আমি টপ লেভেলে যেতে পেরেছি। এখানে আমরা দেখতে পাই যে ওই চিঠিটি চলে আসে হোয়াংয়ের হাতে। হোয়াং চিঠিটি দেখে বুঝে যায় যে এখানে মিয়াং মিয়াং কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। এর কারণে আমরা দেখতে পাই সে ওই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে আমরা মিয়াং মিয়াংকে দেখতে পাই যে কিনা ওই রাতের ঘটনা বলে, যেই দিন তাদের ওই ডাইরেক্টরের সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল। তখনই মিয়াং মিয়াং তার শরীর অসুস্থতার কথা বলে ভিতরে যায় না, পাঠিয়ে দেয় চুপিসুকে। চুপিসু যখন চলে যায় তখন সে মিডিয়ার একজন লোক এনে তার বিরুদ্ধে মিথ্যা স্ক্যান্ডাল ভাইরাল করে দেয়। এটা শোনার পর চুপিসু তাকে চড় মেরে বলে যে তোকে আমি সবসময় ভালো ফ্রেন্ড মনে করতাম, তুই আমার এত বড় ক্ষতি করবি তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। মিয়াং মিয়াংও চুপিসুকে মারার চেষ্টা করে, বলে তোর কারণে আমি আমার লাইফের অনেকগুলো বছর কষ্টে কাটিয়েছি, এখন আমি যাওয়া শান্তিতে আছি, তুই চলে এসেছিস, আজ আমি মিডিয়ার সামনে তোকে ভাইরাল করে দিব। তখনই এখানে হুয়াং চলে আসে। হুয়াংকে দেখে আমরা দেখতে পাই মিয়াং মিয়াং অ্যাক্টিং করতে শুরু করে, বলে চুপিসু আমাকে মেরেছে, চুপিসু আমাকে অলরেডি একবার মারার চেষ্টা করেছে খাবারের মধ্যে বাদাম দিয়ে, এখনও মারতে চায়। হুয়াং বলে সরি বলো। তখন চুপিসু বলে যে আমি সরি বলতে পারবো না। হুয়াং বলে যে আমি চুপিসুকে না মিয়াং মিয়াংকে সরি বলার কথা বলছি। এটা শোনার পর তারা দুইজনই শক খেয়ে যায়। এখানে সবচেয়ে বেশি শক খায় মিয়াং মিয়াং। তখন মিয়াং মিয়াং বলে যে আমি কেন ওকে সরি বলতে যাব, কারণ আমি তো কোনো কিছুই করিনি। তখন হুয়াং বলে যে আমি ডাবল ফেসের লুক একদমই পছন্দ করি না, আর যারা ধোঁকা দেয় তাদেরকে আমি একদমই সহ্য করতে পারি না, আর তোমার মধ্যে এই দুইটা গুণই খুব ভালোভাবেই আছে। আর আমি সব কিছু তদন্ত করেই এসেছি, আমি কোনো কিছু তদন্ত না করে আসিনি। আর চুপিসু একজন ইনোসেন্ট মেয়ে, তুমি চুপিসুকে ফাঁসানোর চেষ্টা করবে না। এটা বলে সে চুপিসুকে এখান থেকে নিয়ে যায়। চুপিসু মনে মনে ভাবতে শুরু করে যে এই ছেলে হয়তো আমার প্রেমে পড়ে গিয়েছে। আসলে ঘটনাটি এমনই হয়। হুয়াং তাকে প্রশ্ন করে যে আসলে ভালোবাসা কি? তখন চুপিসু বলে যে ভালোবাসা হচ্ছে এমন একটি জিনিস, তুমি নিজের অজান্তেই কারো কথা কল্পনা করতে থাকবে, তার কেয়ার করবে, তার জন্য চিন্তা করবে। তখন হুয়াং মনে মনে ভাবতে শুরু করে সে সব কিছুই চুপিসুর জন্য ফিল করে। সে চুপিসুর কাছে যায় আর তাকে কিস করার চেষ্টা করে। চুপিসু খুব ভালোভাবেই বুঝে যায় যে সে তাকে পছন্দ করে, যার কারণে তাকে ডান্স করার অফার করে। আর সে চাইছিল না রিলেশনে জড়াতে। হুয়াং যদি চুপিসুর আসল পরিচয় জেনে যায় তাহলে তাকে একদমই পছন্দ করবে না, যার কারণে চুপিসু চাচ্ছিল তাকে সব সত্য কথা বলে তারপর তার সাথে রিলেশনে জড়াবে। এদিকে আমরা হুয়াংকে দেখতে পাই যে কিনা ঘুমিয়েছিল। তখন চুপিসু বসে বসে তাকে দেখছিল। তারপর আমরা দেখতে পাই যে চুপিসু ঘুমিয়ে পড়েছে আর হুয়াং তাকে নিয়ে বেডে শুইয়ে দেয়। বেডে শুয়ানোর পর হুয়াং চুপিসুকে বসে বসে দেখতে থাকে আর তার দিকে অবাক নজরে তাকিয়ে থাকে। সে দেখতে অনেক মোটা, তারপরও তার কেন জানি না তাকে ভালো লাগছিল। এর মধ্যে দিয়ে আমাদের এই সিনটি কাট করে দেওয়া হয়। পরদিন সকালে আমরা দেখতে পাই যে হুয়াং একটি লেটার পায়, যেখানে চুপিসু লিখে রেখেছিল আমি তোমার সাথে 3 মাস পরে দেখা করব। এই 3 মাসের মধ্যে আমি স্লিম হতে চাই, 3 মাস পর্যন্ত তুমি আমার অপেক্ষা করো। এই লেটারটি রেখে সে চলে যায়। হুয়াং তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনো ওয়েতেই যোগাযোগ
করতে পারে না। তখন সে একটি জায়গায় গিয়ে দেখতে পায় যে চুপিসু ব্যায়াম করছিল আর মনে মনে বলছিল আমি 3 মাস পর হুয়াংয়ের সামনে যাব। এইসব দেখে সে আবারও বাসায় ফিরে আসে। হুয়াং এখন নিজের কাজগুলো নিজেই করে আর ক্যালেন্ডারের মধ্যে মার্ক করে রাখে দিনগুলো। এইভাবেই তার 3টি মাস কেটে যায়। 3 মাস পর আমরা দেখতে পাই হুয়াং সবকিছু রেডি করে চুপিসুর জন্য বসেছিল। অনেকক্ষণ কাটার পর চুপিসু এখানে আসে না। অন্যদিকে আমরা চুপিসুকে দেখতে পাই যে কিনা শপিং করে একটি পার্টিতে যায়। পার্টিতে যাওয়ার পর তার সাথে দেখা হয় ইয়াংসির। চুপিসুর সাথে কথা বলার জন্য ইয়াংসি তাকে বারবার ফোর্স করতে থাকে আর পরিচিত হওয়ার চেষ্টা করে, কিন্তু চুপিসু পরিচিত হয় না। অন্যদিকে আমরা হুয়াংকে দেখতে পাই যে কিনা ওই পার্টিতেই এসেছিল। সে সেম পার্টি অ্যাটেন্ড করে। সেম পার্টিতে আসার পর আমরা দেখতে পাই যে হুয়াং পার্টিতে চলে আসে, কিন্তু সে জানতো না এখানে চুপিসু আছে। সে এখানেই চুপিসুর সামনে গিয়ে দাঁড়ায়। চুপিসুর সাথে তার কথা হলে সে হয়তো চুপিসুকে চিনতে পারে। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই যে সে চুপিসুর কাছে গিয়ে ফ্লার্ট করতে শুরু করে। তখন চুপিসু মনে মনে ভাবে সে হয়তো এইভাবেই মেয়েগুলোর সাথে ফ্লার্ট করে। তার আড়ালে আল্লাহ ভালো জানে যে সে কতগুলো মেয়ের সাথে ফ্লার্ট করেছে। হুয়াং চুপিসুকে তার সাথে সময় কাটাতে বলে, কিন্তু চুপিসু বলে যে আমি কারোর সাথে সময় কাটাতে পারবো না। হুয়াং তাকে বলে যে আমি তোমাকে টাকা দিব। চুপিসু বলে আমাকে অ্যাফোর্ড করতে পারবে না। হুয়াং বলে আমার ঘরে অনেক কিমতি জিনিসপত্র আছে, তুমি চাইলে ওইগুলোও নিতে পারো, চলো আমরা সবাই মিলে ডান্স করব, আমার সাথে চলো। এটা বলে সে চুপিসুকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। চুপিসু আর হুয়াং চলে যায় ডান্স করার জন্য। তখন চুপিসু বলে যে তুমি আমাকে কিভাবে চিনতে পারলে, কারণ তোমার তো ফেস ব্লাইন্ডনেস সমস্যা আছে। তখন হুয়াং বলে যে আমার ফেস ব্লাইন্ডনেস সমস্যা আছে এটা ঠিক আছে, তুমি আমার মনের মধ্যে থাকো, যার কারণে তুমি মোটা হও, শুকনা হও বা মাস্ক পরে থাকো, আমি তোমাকে চিনতে পারবো। অন্যদিকে মিয়াং মিয়াং এসে ড্রামা করতে শুরু করে, বলে হুয়াং আমাকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দিয়েছে। হুয়াং মিয়াং মিয়াংয়ের সব সত্য কথা সবার সামনে বলে দেয় যে সে কিভাবে তার সেক্রেটারির সাথে মিলে সবকিছু। এটা শোনার পর মিয়াং মিয়াং চুপিসুর মুখ থেকে তার মাস্কটা সরিয়ে ফেলে আর বলে দেয় যে সে তার সাথে এতদিন কি করেছে। হুয়াং চুপিসুর চেহারা দেখে সে তাকে নিয়ে তার গাড়িতে চলে যায় আর বলে তুমিও ডাবল গেমিং করেছো আমার সাথে, আমাকে ইউজ করেছো ইন্ডাস্ট্রিতে আসার জন্য। তখন চুপিসু বলে আমি তোমাকে কখনো ইউজ করিনি আর আমি তোমাকে সব সত্য কথা আজ বলে দিতাম। হুয়াং বলে তুমি কখনোই বলতে না। এটা বলে সে রাগে তাকে কিস করে এখান থেকে। চুপিসু তাকে চোর দিয়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা হুয়াংকে দেখতে পাই। হুয়াংয়ের কাছে তার অ্যাসিস্ট্যান্ট আর ফ্রেন্ড এসে বলতে থাকে যে তুমি তাকে ভুল বুঝছো, সে এমনটা কখনোই করতে চায়নি, সে তোমার সাথে কখনোই গেম খেলেনি। অন্যদিকে আমরা ইয়ানসিকে দেখতে পাই যে কিনা চুপিসুর কাছে এসেছিল ছাতা নিয়ে আর তাকে তার কোট পরিয়ে বলে যে হুয়াং অনেক খারাপ ছেলে, সে তোমার সাথে যা করেছে ঠিক করেনি। তখন চুপিসু বলে যে হুয়াং অনেক ভালো মানুষ, কারণ যখন আমার সাথে কেউ ছিল না তখন হুয়াংই ছিল। এখানে আমরা দেখতে পাই হুয়াং আর তার বন্ধুরা চলে আসে। হুয়াং এসে হ্যান্সিকে মারতে শুরু করে। তার ফ্রেন্ডরা তাকে সরিয়ে আনে, বলে হ্যান্সিকে মারার কোনো প্রয়োজন নেই। হুয়াং চুপিসুকে তার বাসায় যেতে বলে, কিন্তু চুপিসু তার বাসায় যেতে রাজি হয় না, বলে তোমার সাথে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। আমরা দেখতে পাই এখানে চুপিসু অনেক রাগান্বিত ছিল। সে অনেকক্ষণ কান্না করে আর তার ফ্রেন্ড তাকে বাসায় নিয়ে যায় আর বলে যে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। অন্যদিকে আমরা হুয়াংকে দেখতে পাই, তার মনে মনে অনেক রাগ ছিল। হুয়াং বলে চুপিসু ইয়ানসির সাথে আছে। তখন তার ফ্রেন্ড বলে যে না, সে তার ফ্রেন্ডের সাথে গিয়েছে। এখান থেকে আমরা দেখতে পাই 1 মাস কেটে যায়, তারা একজন আরেকজনের সাথে দেখা করে না। চুপিসু তার ফ্রেন্ডদের মাধ্যমে কিছু ড্রামা অ্যাক্টিং করার সুযোগ পায়। সে তার ড্রামাগুলো ঠিকভাবে করে যাচ্ছিল। তখন তার সাথে দেখা করার জন্য হুয়াং আসে, কিন্তু সে হুয়াংয়ের সাথে কথা বলে না। তখন আমরা দেখতে পাই হুয়াং চলে যায়। সে এই ড্রামাতে একটি ছোটো মোটো রোল নেয় যাতে তার সাথে কথা বলতে পারে। তখনই এখানে ইয়াংসি চলে আসে। ইয়ানসি চুপিসুর সাথে দেখা করতে আসে। সে তার কাছে মাফ চায়। তখন চুপিসু বলে আমি তোমাকে মাফ করে দিয়েছি। ইয়ানসি বলে আমরা কি আবার বন্ধু হতে পারি? তখন চুপিসু বলে না, আমার লাইফে অন্য কেউ আছে, আমার তোমাকে আর মেনে নেওয়া সম্ভব না। অন্যদিকে আমরা চুপিসু আর হুয়ানকে দেখতে পাই। হুয়ান তার কাছে মাফ চায়, বলে আমাদের সম্পর্কটা কি ঠিক করা যায় না? তখন চুপিসু বলে অবশ্যই ঠিক করা যায়। তখন আমরা দেখতে পাই তারা তাদের সম্পর্কটা ঠিক করে নিয়েছিল। এর মধ্যেই চুপিসু বেহুশ হয়ে পড়ে যায়। তাকে নিয়ে হসপিটালে যাওয়া হয়। হসপিটালে সে ঠিক হওয়ার পর তাদেরকে কিস করতে দেখি আর এই সবকিছু বাহির থেকে দেখছিল এনসি। আর সে মনে মনে ভাবে এখন আমাকে চুপিসুকে ভুলে যেতে হবে। অন্যদিকে আমরা হুয়াংকে দেখতে পাই। সে একটি ডিলের পেপার এনে দেয়। চুপিসু বলে এইসবের আমার কোনো প্রয়োজন নেই। পরদিন হুয়াং তাকে একটি গাড়ি গিফট করে। চুপিসু বলে যে এটারও তো কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সে বাধ্য হয়ে রেখে দেয়। তার পরদিন তাকে আরও অনেকগুলো গিফট পাঠায় হুয়াং। এইসব সে তার ফ্রেন্ডের সাথে শেয়ার করছিল।
চুপিচু বলে তার এত দামি দামি গিফট আমার একদমই পছন্দ না। তার ফ্রেন্ড বলে রেখে দাও, এখন তুমি যদি ফেরত দাও তাহলে সমস্যা হবে। অন্যদিকে আমরা তার বাসার মালিককে দেখতে পাই, যে চুপিচুকে তার বাড়ি খালি করার জন্য বলে। চুপিচু এখানে অনেক টেনশনে পড়ে যায়। তখন হুয়াং তাকে তার বাসায় থাকতে বলে। চুপিচু মানা করার পরও সে জোর করে তাকে তার বাসায় নিয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই হুয়াং ওই বাসাটি কিনেছিল যাতে সে চুপিচুর সাথে একসাথে থাকতে পারে। আগে তো চুপিচু এই বাসায় কাজের মেয়ে হয়ে থাকতো, এখন সে ওনার হয়ে কাজ করছে। তার এই কাজগুলো করতে অনেক ভালো লাগে। তারা দুইজন শেয়ার করে কাজ করছিল, অনেক সুন্দরভাবে তাদের সময় যাচ্ছিল। এখানে আমরা একটি কনসার্ট দেখতে পাই। কনসার্টে মিয়াং মিয়াং গান গাচ্ছিল। সে যেহেতু ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করে গান গাইতো, এখন মিউজিক না থাকার কারণে তার গান কারোই পছন্দ হয় না। সবাই উঠে চলে যেতে শুরু করে। কনসার্টের লোকজন বলতে থাকে যে এই শোটাতে আমাদের ম্যানেজ করতে হবে, যার কারণে তারা চুপিচুকে গান গাইতে বলে। চুপিচুর গান শুনে সবাই এখানে চলে আসে গান শোনার জন্য। চুপিচু তার গানগুলো এত সুন্দর করে গাইছিল, সবার পছন্দ হয়। অন্যদিকে ডাইরেক্টর চুপিচু, লিজু এবং মিয়াং মিয়াংকে ডেকে বলে, তোমরা যখন তিনজন একটি টিম ছিলে তখন তোমরা অনেক ফেমাস ছিলে, তোমরা আবার তোমাদের টিম গঠন করো। তখন চুপিচু না করলেও সে বাধ্য হয়ে যায় লিজুর জন্য কাজটি করার জন্য। তারা এমনভাবে কাজ করছিল যে তারা এক হয়ে গিয়েছে বা তারা আগের মতো ফ্রেন্ডশিপে জয়েন করেছে, কিন্তু এটা অনেকটাই ভুল ছিল। তারা সামনে যতটি ফ্রেন্ডলি দেখাতো কিন্তু তারা ফ্রেন্ডলি ছিল না। লিজু আর চুপিচু ফ্রেন্ডলি ছিল, কিন্তু মিয়াং মিয়াংকে তারা একদমই পছন্দ করতো না। একদিন শুটিংয়ের সময় চুপিচু যখন বাইরে যায় তখন মিয়াং মিয়াং তার ফোন থেকে হুয়াংকে SMS করে একটি হোটেল রুমে আসতে বলে। হোটেল রুমে আসার পর সে খাবার দেখে মনে করে চুপিচু তার জন্য খাবার ডেকেছে। সে খাবার খেয়ে বেহুশ হয়ে যায়। আর এখানে মিয়াং মিয়াং চলে আসে। মিয়াং মিয়াংকে সে চিনতে পারে না আর বুঝতে পারে না যে এখানে মিয়াং মিয়াং আছে। মিয়াং মিয়াং হুয়াংকে বরবাদ করার জন্য এইসব করেছিল। অন্যদিকে আমরা চুপিচুকে দেখতে পাই, সে তার ফোন করছিল, বলছিল হুয়াং কোথায়। তখন তারা ফোনে ওই মেসেজটি দেখতে পায়। মেসেজটি দেখার পর তারা সবাই দৌড়ে হোটেল রুমে চলে যায়। হোটেল রুমে যাওয়ার পর তারা দেখতে পায় যে মিয়াং মিয়াং বিছানায় ছিল কিন্তু হুয়াং গোসল করছিল ভিতরে। তখন চুপিচু তাকে জড়িয়ে ধরে বলে যে আমি সব কিছু জানি, এইসব মিয়াং মিয়াং করেছে। অন্যদিকে আমরা দেখতে পাই এইসব ভিডিও সে ওই মিটিংয়ে দিয়ে দেয়, যে মিটিংয়ে হুয়াংয়ের থাকার কথা। চুপিচু এই ভিডিওগুলো দেখে অনেক কান্না করে আর সে মনে মনে ভাবতে থাকে যে এখন হয়তো তার লাইফ বরবাদ করে দিবে এই মিয়াং মিয়াং। আসলে তেমনটাই ঘটে। ওই শেয়ার হোল্ডার মিটিংয়ে ওই ভিডিওটা চালু করে দেওয়া হয়। হুয়াংয়ের দাদা এই ভিডিওটা দেখার পর হুয়াংকে প্রেসিডেন্টের পদ থেকে বাতিল করে দেয় আর তার অন্য একজন নাতিকে এই পদটি দিয়ে দেয়। তাকে বাসা ছাড়ার কথাও বলে দেওয়া হয়। আমরা দেখতে পাই যে হুয়াংকে বারবার কল করছিল চুপিচু, কিন্তু সে তার ফোন রিসিভ করে না। তখন তার মনে হয় যে তার বাসার চাবিটা তো তার কাছেই আছে। তখন আমরা দেখতে পাই ওই বাসার চাবি ইউজ করে সে তার পুরাতন বাসায় যখনই যায় সে এখানে হুয়াংকে দেখতে পায় আর বলে তুমি এখানে কেন এসেছো। আর সে এখানে জানতে পারে যে সে তার বাসাটি কিনেছে। চুপিচু মিয়াং মিয়াংয়ের সাথে দেখা করতে যায় আর বলে তুমি প্লিজ সত্যটা স্বীকার করে নাও আর হুয়াংকে এই অপরাধ বোধ থেকে মুক্তি দাও। আমি সব কিছু ছেড়ে দিব, এই জগতে আর আমি কখনোই আসবো না। এখানে মিয়াং মিয়াংকে আমরা দেখতে পাই সে সব কিছু মিডিয়ার সামনে বলে দেয় যে সে কিভাবে এই ঝামেলাগুলো করেছিল। এতে জড়িত ছিল হুয়াংয়ের চাচাতো ভাই। হুয়াংয়ের চাচাতো ভাই তার কাছে মাফ চাইলেও সে তাকে মাফ করে দেয় না। অন্যদিকে আমরা দেখতে পাই তারা তিন ফ্রেন্ড আবার এক হয়ে গিয়েছে আর হুয়াংও তার পজিশন ফিরে পেয়েছে। হুয়াং তাকে বিয়ের জন্য প্রপোজ করে। এর মধ্যে দিয়ে সিরিজটি শেষ করে দেওয়া হয়। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।